সঙ্গে স্পেশালিস্ট নিয়ে FM গোল্ডে বিশ্বজিৎ আর রাজশ্রী। বিশ্বজিৎ আর রাজশ্রী এমনি ভবঘুরে। এই কলকাতা শহরে যদি ওদেরকে আপনি 1 ঘন্টা সময় দেন, দেখবেন উত্তর থেকে দক্ষিণে ওরা ঘুরে বেড়াচ্ছে। না, ভাবছেন তো যে আজ অনুষ্ঠানের শুরুতেই ঘুরে বেড়ানোর গল্প কেন? আমরা দুজনে মিলে ঠিক করেছি আপনাদের বেড়াতে নিয়ে যাব, কলকাতার বিভিন্ন জায়গায় পরিচয় করাবো। কারণ আমরা দুজনে তো তেমন কিছু জানি না, আর জানি না বলেই আমাদের অকাত কতটা আপনারা জানেন। তাই আমরা আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞকে নিয়ে এসেছি। একদমই তাই। এবং তিনি আমাদের ঘুরে দেখাবেন পুরো কলকাতা। এবং যেহেতু স্বাধীনতার মাস, কোথাও বিভিন্ন উলি গলি, রাস্তা, বাড়ি, সমস্ত যেখানে স্বাধীনতার ছোঁয়া আছে, তেমনই কিছু জায়গায় আমাদের আজকে কানে কানে, কথায় কথায়, এবং অবশ্যই আপনারা যারা ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখছেন FM গোল্ডে, তারাও কিন্তু জানবেন যে কিভাবে আমাদের ইতিহাস জড়িয়ে আছে বিভিন্ন রাস্তার সাথে, বিভিন্ন বাড়ির সাথে। আমাদের বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে শ্রী কুণাল গুহ। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। আমরা শুধুমাত্র দুজন থাকছি এটা নয়, আমরা বললাম যে আমরা দুজন স্টুডিওর এ প্রান্তে কুণাল বাবুর সঙ্গে হাঁটতে বেরোবো। তবে আপনিও যদি যেতে চান আমাদের সঙ্গে, সরাসরি চলে আসুন আমাদের কাছে 22488085 এই নাম্বারে, অথবা যদি না আসতে পারেন এই নাম্বারে লিখে ফেলুন, চটপট করে হোয়াটসঅ্যাপ করুন 9903059992। এই নাম্বারে এসে আপনি ঠিক কোথায় যেতে চান, আর কলকাতার উত্তর, দক্ষিণ, মধ্য কলকাতা কোথায় রয়েছে ইতিহাসের গন্ধ। কারণ আজ কিন্তু আমরা বেড়াবো, তার পরতে পরতে থাকবে ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। কিন্তু একটা কথা বিশ্বাস করুন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বললেই ওই ইংরেজদের কথা আসে। এই শহরের সঙ্গে ইংরেজদের যোগ তো হয়েছে, এবং আমরা তার ফলাফল দেখি অনেক ক্ষেত্রেই। কিন্তু কুণাল বাবু, আপনার কাছে প্রথমেই জানতে ইচ্ছে করছে কি করে ইংরেজরা এখানে এলেন এবং শুরুতে কিভাবে ঘাঁটি গাড়লেন। যদি বলতে হয় একটু পিছিয়ে যেতে হবে। 1600 শতাব্দীতে, ইন দ্য ইয়ার 1600, তখন ইংল্যান্ডের রানী ছিলেন এলিজাবেথ ফার্স্ট। ওনার পেট্রোনেজে একটা কোম্পানি তৈরি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা তৈরি হলো 1600 শতকে, এবং তার আগে কিন্তু আরো বাদবাকি ইউরোপিয়ানরা কলকাতা বা পশ্চিমবঙ্গে চলে এসছেন। তখন তো পশ্চিমবঙ্গ ছিল না, অবিভক্ত বাংলা। বাংলা যেমন পর্তুগিজরা, ফরাসিরা, ডাচরা, ড্যানিশরা চলে এসছেন। সবার শেষে এসেছিল ব্রিটিশরা 1690 নাগাদ। এই সময় আমরা জানছি যে কলকাতা শহর তখন তৈরি হচ্ছে। ওই সময়টায় কথিত আছে যে যোগচাণক্য কলকাতা শহরের প্রতিষ্ঠাতা। পরবর্তীকালে অনেকে বলেছেন যে এটা হয়তো সঠিক নয়। যাই হোক, তো 1690 সালে ওরকম সময় শুনছি যে কলকাতা শহর তৈরি হচ্ছে। তখন কলকাতাকে পেলাম শ্রাবণ রায়চৌধুরী, ওনার থেকে 3টে গ্রাম কেনা হলো, সুতানুটি, গোবিন্দপুর, কলিকাতা, এবং একটা শহর পত্তন হলো। এবারে তখন অ্যাকচুয়ালি সেই সময়তে ইংরেজরা একটা তাদের দুর্গ করার দরকার ছিল। তো কারণ কলকাতা শহরে যখন তারা আসছেন, তারা ব্যবসা করবেন, একটা তো তাদের স্থায়ী একটা জায়গা দরকার। আর তখন অ্যাকচুয়ালি উইলিয়াম দ্য থার্ড ছিলেন কিং গ্রেট ব্রিটেনের। তো তার নামে তখন তৈরি হলো ফোর্ট উইলিয়াম। এটা 1698 সাল। ইংরেজরা এখানে এলেন, তারা ফোর্ট উইলিয়াম তৈরি করলেন। এখন যে ফোর্ট উইলিয়ামটা আমরা দেখতে পাই সেটা কিন্তু সেই সময় ছিল না। আজকে যেখানে জিপিও দাঁড়িয়ে আছে সেইখানে ছিল একটা ফোর্ট উইলিয়াম। না, আমাদের ঠিক পাশে যেখানে আমরা আছি এখন, এখানে একটা ফোর্ট উইলিয়াম ছিল। তখন কাঠের ছিল মূলত দুর্গ। তো সেটা 1698 সালে তৈরি হয়, এবং তখন ইংরেজের তারপর আরো প্রায় 60 বছর এখানে ব্যবসা করেন। এবারে অ্যারাউন্ড 1757 বা 1756 তখন ফরাসিরাও তো চন্দননগরে ব্যবসা করছেন। তো এই ইংরেজদের কাছে খবর এলো যে ফরাসিরা হয়তো কলকাতা আক্রমণ করতে পারে। তো তখন তারা তাদের তড়িঘড়ি করে তাদের যে দুর্গটা ছিল সেটাকে তারা আরো স্ট্রং করতে শুরু করলো। মানে আমরা ইংরেজিতে বলি ইনক্রিজিং দ্য ফোর্টিফিকেশন। ওটাকে আরো ধারালো, আরো মানে মজবুত করার প্ল্যান করলেন। তখন বাংলা নবাব হচ্ছেন সিরাজউদ্দৌলা। সিরাজের কাছে খবর গেল যে এরকম ইংরেজরা তাদের দুর্গটাকে আরো মজবুত করছে। তো সিরাজ তখন খবর পাঠালেন যে না, তোমরা করতে পারো না, আমার পারমিশন ছাড়া তোমরা শহরের তোমাদের দুর্গটাকে মজবুত করতে পারো না। এরা মনে করলেন যে সিরাজ তো কত দূরে, মুর্শিদাবাদে বসে আছেন, আমরা তো এখানে এতটা দূরে, কি খাবে, কে দেখবে করে তারা কন্টিনিউড তাদের কাজে।
এবারে সিরাজের কাছে খবর গেল যে ইংরেজরাও আমার আদেশ মানেননি। হুম। সিরাজ প্রচন্ড রেগে গেলেন, তিনি আমাদের এই কলকাতা শহরকে আক্রমণ করে বসলেন 1756 খ্রিস্টাব্দে। হুম। প্রায় 50,000 সৈন্য নিয়ে সিরাজ এলেন কলকাতা শহরে, ফোর্ট উইলিয়াম আক্রমণ করলেন। ফোর্ট উইলিয়ামে তখন ছিল 514 জন মানুষ, 514, মানে যেটা জিপিও সেই জায়গায় যে ফোর্ট উইলিয়ামটা ছিল। এবার তার ফলে যেটা হলো 514 জন মানুষকে তো 50,000 সৈন্য যা করতে পারে, ফোর্ট উইলিয়াম মেরে কেটে ভেঙে চুড়ে একদম আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এবং সেখানে একটা ওই ব্ল্যাক হোল ট্র্যাজেডির গল্প আছে, যেটা নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন, যে কেউ বলেছেন সত্যি, কেউ বলেছেন মিথ্যে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। করে সিরাজদৌল্লা কলকাতা শহরের নাম পাল্টে দিলেন, কলকাতার নাম হয়ে গেল আলীনগর। ওনার দাদু ছিলেন নবাব আলীবর্দী খান, তার নামে হয়ে গেল আলীনগর। করে সিরাজ ফিরে চলে গেলেন। 1757 হলো পলাশির যুদ্ধ, যেটার সম্বন্ধে আমরা সবাই জানি। সিরাজের পতন হলো, রবার্ট ক্লাইভের এবং অ্যাডমিরাল ওয়াটসন তারা ছিলেন। সিরাজের পতন হলো, মির্জাফর বাংলার গদিতে বসলেন। আচ্ছা, ঠিক ওই পর্যন্ত আলীনগর ছিল না? হ্যাঁ, তারপরে ওইসব পর্যন্ত আলীনগর ছিল। 57 আবার রবার্ট ক্লাইভ ফিরে এসে ক্যালকাটা করে দেন। আমরা আরো একটা প্রশ্ন যাব, তবে তার আগে আপনি যখন বলছিলেন সেই শুরুর ঘটনা, সেটাই থাকবো। এই যে আপনি ফোর্ট উইলিয়ামের কথা বলছেন, কলকাতা শহর যারা দেখতে আসেন, কলকাতা শহর যারা ঘুরতে বেরোন, তাদের যে তালিকা থাকে সেখানে ফোর্ট উইলিয়াম থাকে। ফোর্ট উইলিয়াম কি সাধারণ মানুষের জন্য ঘোরার ব্যবস্থা আছে? তারা কি দেখতে পারে নাকি অনুমতি লাগে? দেখুন, ফোর্ট উইলিয়াম মাঝখানে ছিল, এরা প্রত্যেক রোববার দিন করে একটা হেরিটেজ ট্যুর করাচ্ছিলেন ফোর্ট উইলিয়ামের ভেতরে, কিন্তু রিসেন্টলি সেটা বন্ধ হয়ে গেছে। এখন সেটা হচ্ছে না, আমার কাছে যতদূর খবর আছে সেটা হচ্ছে না। আগে যেটা হতো, কারণ অবশ্যই পারমিশন লাগে, কারণ এটা ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, এটা তো সিকিউরিটি জোন, সেখানে সাধারণ মানুষরা নর্মালি প্রবেশ করতে পারেন না। তো ফোর্ট উইলিয়াম দেখতে গেলে অবশ্যই পারমিশন লাগে, আগে থেকে চিঠি লিখতে হয় এবং আই কার্ড দিতে হয়, তারা যদি পারমিশন দেন তবেই সেটা সম্ভব। ফোর্ট উইলিয়ামের ভেতরে একটা খুব সুন্দর মিউজিয়ামও আছে। সেই মিউজিয়ামও কি দেখা যায়? মিউজিয়াম দেখা যায়, তার জন্য চিঠি দিতে হয়। চিঠি দেওয়ার পর তারা যখন অনুমতি দেন, তখন ভেতরে গিয়ে সেই মিউজিয়ামের গাইড আছে, তারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। খুব সুন্দর মিউজিয়ামটা। আপনি একেবারে শুরুর ইতিহাসের কথা বলছিলেন, যখন এই শহরটাতে ব্রিটিশরা এসছে, তাদের হাত ধরে শহরটা গড়ে উঠছে, এবং আজকের যে শহরের আমরা রূপ দেখছি, সেইটা অনেকটা তাদের অবদান আছে বলে অনেকে মনে করেন, যে কলোনিয়াল যে লিগাসি, তার একটা প্রভাব রয়েছে। কিন্তু এই যে ব্রিটিশদের কথা যখন বলেন, আমরা এই কলকাতা শহরে যখন ঘুরতে বেরোই, অনেক বন্ধু বান্ধব বাইরে থেকে আসেন, বলেন যে কোথায় ঘুরতে যাব, আমরা তখন বলি যে কফি হাউস। কিন্তু এই কলকাতা কফি হাউস যা নিয়ে যুগান্তকারী গান রয়েছে মান্নাদের, আমরা সেই কথাই যাচ্ছি না, কিন্তু কফি হাউসের সঙ্গে ইংরেজদের কি সম্পর্ক? দেখুন, কফি হাউসের আগে নাম কিন্তু কফি হাউস ছিল না, এটার নাম ছিল অ্যালবার্ট হল। 1876 সালে এইটা প্রথম তৈরি হয়, এবং এটা তৈরি করেছিলেন রামকমল সেন বলে এক ভদ্রলোক, যিনি ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেনের ঠাকুরদাদা ছিলেন। আর তখনকার দিনের হিন্দু কলেজে তিনি ছিলেন ম্যানেজার। হিন্দু কলেজ কিন্তু পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ। আর এখন যেটা কফি হাউসের যে বাড়িটা, যেটা আমরা সবাই জানি, তো সেইটা তখন নাম ছিল অ্যালবার্ট হল। তখন অ্যাকচুয়ালি কুইন ভিক্টোরিয়ার যিনি স্বামী ছিলেন, তিনি ছিলেন প্রিন্স কনসর্ট, তার নাম ছিল প্রিন্স অ্যালবার্ট। তার নামে সাহেবিয়ানার মতন করে উনি এটা তৈরি করান, রামকমল সেন। কিন্তু মানে যদিও তৈরি হয়েছিল সাহেবিয়ানার কথা মাথায় রেখে, কিন্তু স্বাধীনতার আন্দোলনে এই বাড়িটা প্রচন্ড রকম ভাবে কিন্তু মানে বিভিন্নভাবে এর বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, যার এই বাড়িটা সাক্ষী আছে। যেমন বলি আমি, এটা তো ধরুন, তার আগে একটা ছোট্ট ঘটনা, যেমন কফি হাউসের কথা দাদা বললেনই, যে 1848 সালে হেনরি প্যাডিংটন বলে এক ভদ্রলোক প্রথম কলকাতা শহরে কফির প্রচলন করেন। তার আগে কিন্তু আমাদের কলকাতা শহরের লোকজন, বাঙালিরা তো বটেই, ব্রিটিশাররাও সেভাবে কফির ব্যাপারটা অতটা জানতেন না। তখন এই অ্যাকচুয়ালি বিভিন্ন রকম নেশার একটা ব্যাপার ছিল, সেই নেশা থেকে ব্রিটিশ সমাজের ইয়াং জেনারেশনকে বিরত রাখার জন্য হেনরি প্যাডিংটন প্রথম কফির প্রচলন করেন কলকাতায় 1848। আর এই বিল্ডিংটা তৈরি হচ্ছে 1876-এ। এবার এখানে 1883-তে তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়নি, তখন ছিল ভারত সভা। ভারত সভা তৈরি করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী। তারা ভারত সভার কাজ ছিল হচ্ছে ন্যাশনালাইজড একটা মুভমেন্ট। এটা সারা ভারতবর্ষের ইয়াং মিডল ক্লাস সোসাইটির যারা মানুষ, তাদেরকে একটা ছাতার তলা নিয়ে আসা এবং একটা বিদেশিদের এগেনস্টে, ইংরেজদের এগেনস্টে একটা
জনমত তৈরি করা। তার উদ্দেশ্য ছিল ভারত সভা। 1883-তে এই বাড়িতে ভারত সভার ন্যাশনাল কনফারেন্স হয়েছিল এবং সেখানে প্রচুর মানুষ এসেছিলেন। ভারত সভার অনেকগুলো জায়গায় ছিল, ভারত সভা লখনৌতে ছিল, ভারত সভা মাদ্রাসে ছিল, আহমেদাবাদে ছিল, লাহোরে ছিল, কিন্তু এই যে কলকাতায় ভারত সভা যেটা ছিল এটা ছিল দিস ওয়াজ দ্য মোস্ট ফেমাস জায়গা। এখানে প্রচুর মানুষ আসতেন, প্রচুর মিটিং হয়েছে। কফি হাউসেতে ধরুন সুভাষ বসু এসছেন, একাধিকবার মিটিং করে গেছেন। এখানে 1928 সালে তখনকার দিনে একটা আপনার পেজেন্ট অ্যান্ড ওয়ার্কার্স পার্টি ছিল, তারা একটা মিটিং করেছিল ন্যাশনাল কনফারেন্স, সেটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার আন্ডারে হয়েছিল। পরবর্তীকালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোম পড়ে এখানে, তখন ব্রিটিশরা এখানে তাদের আর্মি ব্যারাক তৈরি করে এবং সেই সময় 47-এ ব্রিটিশরা চলে গেল, তখন আর্মি ব্যারাকটা অবভিয়াসলি, তখন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, আর্মি ব্যারাক তখন চলে যায়। তারপর এটা আলটিমেটলি ইন্ডিয়ান কফি হাউস নিয়ে নিয়েছে। আজকে তো যেটা আপনি বললেন বিখ্যাত গান আছে কফি হাউসে, সেই আড্ডাটা, কফি হাউসটা একটা অবশ্যই দেখার মতো জায়গা। কফি হাউসের বাইরে যদি যান সেখানে না এখনো ভারত সভার বোর্ডটা লাগানো আছে একদম, মানে ওখানে কবে ছিল ছোট্ট একটা ইতিহাস, ছোট্ট একটা বোর্ড, ওটা এখনো লাগানো আছে বাইরেটায়। এই মুহূর্তে বন্ধু আছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব বন্ধুর কাছে। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আজকে অনুষ্ঠানটি খুবই মূল্যবান, অনেক তথ্য জানতে পারছি। আমার প্রশ্ন হচ্ছে, ধরুন অনেক দৃষ্টিহীন নাগরিক আছেন যারা ভ্রমণ পিপাসু, তো তারা যদি কলকাতার বিভিন্ন স্থানে দেখতে যান, তো সেখানে তাদের জন্য এই সমস্ত তথ্যগুলো রেলের মাধ্যমে বা অডিও সিস্টেমে জানানোর কোনো ব্যবস্থা আছে কিনা যদি একটু বলেন। আর আমি যতদূর জানি ভারতীয় জাদুঘরে কিন্তু অডিও সিস্টেমে বিভিন্ন তথ্য জানানোর ব্যবস্থা রয়েছে দৃষ্টিহীন যারা জাদুঘরে দেখতে যান তাদের জন্য। তো কলকাতার অন্যান্য স্থানে এরকম কোনো ব্যবস্থা আছে কিনা একটু আমি জানতে আগ্রহী, অনুগ্রহ করে যদি জানান তো ভালো হয়। খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আপনি তো নিজেই জানেন যে কলকাতা জাদুঘরে এই ব্যবস্থা রয়েছে, কিন্তু এর পাশাপাশি বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদের আলোচনার মধ্যে থাকবে। সেখানে গাইড পাওয়া যায়, সেই গাইড তাকে সাহায্য করেন এবং তার সঙ্গ দেন। কোনো কোনো ক্ষেত্রে সেই অঞ্চলের যারা মানুষ রয়েছেন তারা সাহায্য করেন। সংগঠিতভাবে অনেক জায়গায় নেই, আবার অনেক জায়গায় অডিও সিস্টেম বা সেটা বলে দেওয়া আছে, আপনি যখন ঢুকবেন সঙ্গে সঙ্গে বলে দেবে। খুব ভালো লাগলো আপনার এই প্রশ্ন, এবং আমার মনে হয় যে এই কলকাতার যে ঐতিহ্যগুলো, এটা নিয়ে যদি আগামী দিনে এমন বিষয় তৈরি করা যায় যে যারা এরকম দৃষ্টিহীন রয়েছেন তাদের জন্য একটা ব্রেইল অথবা সাউন্ড দিয়ে বিষয়টাকে তুলে ধরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি বলতে পারি, তুমি যদি বেলুড় মঠে যাও, সেখানে যে মিউজিয়ামটি করা আছে সেখানেও কিন্তু ব্রেলের মাধ্যমে বিভিন্ন যে শ্রীরামকৃষ্ণ বা মা শারদার বিভিন্ন সামগ্রীগুলো রাখা আছে সেগুলো আপনি কিন্তু জানতে পারবেন। যাই হোক, হ্যাঁ, চলে যাই আমরা স্যারের কাছে। আমরা অ্যালবার্ট হলের কথা বলছিলাম, যদিও আরেকটা প্রশ্ন নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার বিশ্বজিৎ দা। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ শঙ্কর, হ্যাঁ স্যারকে নমস্কার জানাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, কিছুক্ষণ আগে স্যার বলছিলাম ফোর্ট উইলিয়াম মিউজিয়াম, এই যখন আগে মিউজিয়াম আমি দেখতে পাবো, মানে যারা গ্রাম থেকে আসছে বা গ্রামের অনেক পুরোনো জায়গা থেকে আসছে, সেখানে হয়তো কোনো রাজবাড়ি বা কোনো একটা মিউজিয়াম থেকে আরো ভালো কিছু তথ্য জানতে চায় বা দেখতে চায়, কোন জায়গাতে গেলে দেখতে হবে একটু বললে ভালো হয়। নমস্কার। কলকাতার রাজবাড়ি, কলকাতার সঙ্গে আসলে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত কলকাতা শহরের যে জায়গাগুলো। আমাদের আলোচনা প্রসঙ্গে সেই বাড়ি, বেশ কিছু বাড়ি আসবে, অনুশীলন সমিতির প্রসঙ্গ আসবে, রাজা সুবোধ মল্লিকের কথা আসবে, রবীন্দ্রনাথের বাড়ির কথা আসবে, এবং ভগৎ সিং এর আর্য সমাজের কথা আসবে, আলিপুর জেল মিউজিয়ামের কথা আসবে। কিন্তু এই মুহূর্তে অন্য কোনো বাড়ির কথা যখন আমরা আলোচনা করব, যদি কোনো রাজবাড়ির সাথে ইতিহাসের কোনো যোগ থাকে, সেটা স্বাধীনতার সংগ্রামের কোনো যোগ থাকে, অবশ্যই স্যার আমাদের জানাবেন। আমাদের বন্ধুরা ফোন করছেন, পাশাপাশি হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992, বা আপনি SMS ও করতে পারেন। প্রশ্ন কিন্তু রাখবেন সংক্ষিপ্ত। আর আমাদের ফেসবুকে FM গোল্ডের পেজেও কিন্তু আপনারা লাইভ দেখবেন, এবং লাইভ দেখতে দেখতে কিন্তু প্রশ্ন করতে পারেন স্যারের কাছে। ওভার টু স্যার। এই মুহূর্তে যেটা আমরা অ্যালবার্ট হলের কথা বললাম, যে কিভাবে অ্যালবার্ট হল আজকের দিনের কফি হাউস হলো, এবং এখনো দেখতে গেলে মানে আমার যেটা মনে হয় যে মানুষ যখন আসে তারা কি শুধু কফি খাওয়ার জন্যই যাবে, নাকি এই ঐতিহ্যটার জন্যই যাবে কফি হাউসে? কফি হাউসে না, আমি গত সপ্তাহে গেছিলাম, তো আমার অভিজ্ঞতা আমি বলছি। ধরুন মানে
অনেকবারই কফি হাউস আমরা সবাই গেছি, আমি জাস্ট গত সপ্তাহে গেছিলাম বলে বলি। কফি হাউসে তো একটা মানে কলকাতা শহরের সঙ্গে কফি হাউস খুব ওতপ্রোতভাবে জড়িত, কারণ যেহেতু কলেজ স্ট্রিটের মধ্যে, কলেজ স্ট্রিট নামটাই হয়েছে হিন্দু কলেজ থেকে, যেটা প্রেসিডেন্সি কলেজ, এবং ওখানে ছাত্র যুব সম্প্রদায়ের বুদ্ধিজীবী, মানে এটা ওটা মজার ব্যাপার। যখন কফি হাউস তৈরি হয় তখন ওখানে দুটো হাউস হয়েছিল, হাউস অফ কমন্স এবং হাউস অফ ইন্টেলেকচুয়ালস। দুটো হাউস তৈরি করা হয়েছিল, যে অফকোর্স নামটা দিয়ে বোঝা যাচ্ছে যে কমনারদের জন্য একটা অঞ্চল তৈরি করা হয়েছিল, ইন্টেলেকচুয়ালদের জন্য একটা অঞ্চল তৈরি করা হয়েছিল। কিন্তু কফি হাউসে না সবসময় ইন্টেলেকচুয়ালরাই যেতেন মানে সেভাবে, এবং সেই জায়গাটা আজও পর্যন্ত সেরকম একটা প্রচুর একটা যেমন আড্ডার জায়গা, যেখান থেকে আমরা সেই বিশ্ববিখ্যাত গানটা যেটা আমাদের আছে, আমরা যে এটা প্রচুর আড্ডা হয়, এবং সেখানে কিন্তু শুধু মানে কফি হাউসে আপনি দেখবেন প্রচুর বড় বড় মানুষ গেছেন, আজকে সত্যজিৎ রায়, মৃণাল সেন থেকে শুরু করে, যদি এদিকে কবি সাহিত্যিকের কথা ভাবেন, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বহু বিখ্যাত মানুষের নাম আপনি বলুন, সবাই কফি হাউসে যেতেন সেই সময়, বা আজও যাচ্ছেন, আজও প্রচুর মানুষ যান কফি হাউসে। কৃতিদের কোথাও একটা সমাবেশ হতো, কফি হাউসের কিন্তু সেই আবেদন আজও আছে, আজও আছে সেই ব্ল্যাক কফি ইনফিউশন যেটাকে ওরা বলে, এবং একটাকে 3 করে খাওয়া, একটাকে 3 করে খাওয়া, সেই ব্যাপারে এখনো আছে, ভীষণ ভাবে আছে। বন্ধু আছেন, সরাসরি যাচ্ছি বন্ধুর কাছে। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। চন্দন থেকে বলছি, আমার ভূমি। বলছি যে আমি যখন আড্ডা ব্যবস্থা তো বেরিয়ে গেছে, যখন আমি 22 থেকে 26 বয়সে আসছি একটা কাজে পড়াশোনার জন্য করি, আমি কলকাতার বিভিন্ন শহর, বিভিন্ন জিনিস দেখার জন্য অনেকবার গিয়েছি। কি করে গিয়েছি, তা খবরের কাগজে তখন বিভিন্ন অনুষ্ঠানের কথা বলা হতো, যে কবে কবে বিল্লা প্ল্যান্টাম খোলা, কবে কবে খোলা, খোলা, কবে ছুটি, কবে জিনিস খোলা। কিন্তু এখন যা দেখতে পাচ্ছি যে না, ওসব কোথাও কিছু বলা হয়নি। কাগজের বিপদ দেওয়া হয়, সেটা সরকার বা পশ্চিম সরকারের একটা দায়িত্ব বা কর্তব্য বলে হতে পারে। আমার মনে হয় আজকের এই আলোচনা হিসাবে কিরায়ন নামে কোথাও বারবার মনে হচ্ছে যে এই ব্যাপারে যদি সরকার তার ধারণায় বা তার আপন আপনার প্রশ্ন শুনলাম, আপনার বক্তব্য শুনলাম, আমাদের গেস্ট শুনলেন। এর মধ্যে ফেসবুকে দীপ্তি গাঙ্গুলি লিখেছেন, স্বাধীনতা দিবসের আগে খুবই প্রাসঙ্গিক আমাদের বিষয়। অনেক ধন্যবাদ দীপ্তি দেবী আপনাকে। আপনারাও কিন্তু আমাদের লাইভ দেখতে পারেন ফেসবুকে FM গোল্ডের পেজে, সেখানে স্যারের সমস্ত বক্তব্য আপনারা লাইভ দেখবেন এবং আমাদেরও আপনারা দেখতে পাবেন। কিন্তু সেটা বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে যে স্বাধীনতা দিবসের আগে আমাদের অনুষ্ঠান কলকাতার বিভিন্ন স্থান, বিভিন্ন রাজপথ, বিভিন্ন বাড়ি, যেখানে স্বাধীনতা আন্দোলনের কোথাও না কোথাও ছোঁয়া আছে। স্যার, যে প্রসঙ্গতে আমরা ছিলাম, যে সেখানে পলাশী যুদ্ধ হলো, সিরাজের পরাজয়, এবং সেখানে ইংরেজ নিজের ঘাঁটিটা গেড়ে বসলো, সেইটাই অ্যাকচুয়ালি শুরু হলো। মির্জাফারের নবাব হলেন এবং মির্জাফর ইংরেজদের ফ্রি ট্রেড করতে দিলেন। এবং বেসিক্যালি বলা হয় যে পলাশী যুদ্ধের পর থেকেই এই যে 300 বছর ইংরেজরা শাসন করে গেছে, সেটাই হচ্ছে তার শুরুটা হয়েছিল ওইখান থেকে। এবং তারপরে এই ব্রিটিশ শাসন প্রথমে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1858 অব্দি ছিল, তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেঞ্জ হয়ে গেল, গিয়ে ডাইরেক্ট রাজদণ্ড, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে ব্রিটিশ শাসনের আন্ডারে এলে। 74 ইস্ট ইন্ডিয়া কোম্পানি উঠেই গেল 1874 সালে। তারপর তো ব্রিটিশ শাসনের আন্ডারে আমরা চলে এলাম আপ টু 1947। এখানে একটা কথা বলি যে এই যে আমরা তো বিপ্লবীদের সম্বন্ধে বলছি, বিপ্লবীদের, এবার এখানে না এটা খুব দুঃখের কথা যে কলকাতা শহরে আজকের দিনে সে জায়গাটা কিছু নেই। সেটা একটা খুব প্রাসঙ্গিক জায়গা ছিল অনুশীলন সমিতি। ওই সময় এরকম সমিতি, বিভিন্ন সমিতি হয়েছিল। ধরুন আজকে অনুশীলন সমিতি তৈরি হয় 1902 সালে, সতীশ চন্দ্র বসু বলে এক ভদ্রলোক তৈরি করেন। এটার মূল উদ্দেশ্য ছিল মানে ব্যায়ামের মাধ্যমে, স্বাস্থ্য উদ্ধারের মাধ্যমে ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করা। পরবর্তীকালে যেটা দেখা যায়, অনুশীলন সমিতি কিন্তু একটা বিপ্লবীদের একটা প্রচন্ড রকম একটা গোপন ঘাঁটি বলা যেতে পারে, যেখানে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। তার সঙ্গে ভীষণভাবে যুক্ত ছিলেন বারিন ঘোষ, যিনি অরবিন্দ ঘোষের ছোট ভাই। অনুশীলন সমিতির যে তৈরি হয়েছিল, ওদের মূল যেটা ওনাদের চিন্তাধারা ছিল স্বামী বিবেকানন্দর ভাবধারা এবং বঙ্কিমচন্দ্রের ভাবধারা, তার উপর বেস করে অনুশীলন সমিতি চালু হয়। এবারে ধরুন আজকে যে ঘটনাগুলো আমরা জানি, যে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকির যে ঘটনা 1908 যেটা কিংসফোর্ড হত্যা হয়েছিল মুজাফরপুরে। কিংসফোর্ড ছিলেন একজন দুর্দণ্ড প্রতাপ, একজন বিচারক, অসম্ভব রকম অত্যাচারী। তিনি ইংরেজদের, অবশ্যই ইংরেজদের ফরে, এবং তার বিচার এই যে ব্যবস্থাগুলো, সেই কারণে আমরা তৈরি করে বিপ্লবীরা ভাবেন যে কিংসফোর্ডকে এবার হত্যা করতে হবে।
যখন সবকিছু প্ল্যান হয়ে গেল তখনই কিংসফোর্ড কলকাতা থেকে বদলি হয়ে গেলেন মুজাফফরপুর। এবারে ঘটনাটা কিরকম ঘটে, প্রথমে আমরা একটা নাম পাই হেমচন্দ্র দাস। হেমচন্দ্র দাস লন্ডনে গেছিলেন বোম বানানো শিখতে সেই সময়, এবং উনি 1 বছর বাদে ফিরে আসেন। এবং এখন আমরা দেখি না যে এই যে ধরুন এখন তো মডার্ন যুগ, ইন্টারনেটের যুগ, যে ধরুন রিমোটের মাধ্যমে বোম তৈরি করছে, কত রকম এখন মডার্ন ফেসিলিটিস। এবার ধরুন একটা বক্সের মধ্যে বোম থাকছে, যে অনেক দূরে কোথাও রিমোট অন করলো, মোবাইল দিয়ে ব্লাস্ট করে দিল। সেই সময় হেমচন্দ্র দাস একটা বোমা বানিয়েছিলেন, যেটা আজও পুলিশ মিউজিয়ামে গেলে দেখা যাবে, সেটা রাখা আছে। একটা বই, একটা আইনের বই ছিল, যে যেহেতু কিংসফোর্ড ছিলেন বিচারক, তো তাকে একটা আইনের বই গিফট দেওয়া হবে, এটা ছিল প্ল্যানিং। সে বইটার মাঝখান থেকে একটা পাতা অনেকটা অঞ্চল কেটে সেখানে একটা ক্যাডবেরিজ একটা টিনের কৌটোর মধ্যে বোমা ভরা হয়েছিল, এবং স্প্রিং দিয়ে সেটাকে আটকানো হয়েছিল। সেই সময় বলছি 1908 সালের ঘটনা, 100 বছরের বেশি। প্ল্যানটা এরকম ছিল, যখনই কিংসফোর্ড বইয়ের পাতাটা উল্টাবেন, স্প্রিংটা খুলে যাবে, বোমাটা ফেটে যাবে। মানে আপনি ভাবুন, আজ থেকে এত বছর আগে এই টেকনোলজিটা করেছিলেন। আলটিমেটলি সেটা হয়নি, কারণ কিংসফোর্ড যখন প্রচন্ড তাড়াহুড়ো ছিল তার, তো তিনি এইখানে আর আলটিমেটলি বইটা খুলতে পারেননি। বইটা চলে গেছিল মুজাফফরপুরে ওনার সঙ্গে, অন্যান্য মালের সঙ্গে, এবং সেখানে গিয়ে তাদের গোডাউনেই বইটা বহুদিন পড়েছিল। আলটিমেটলি বইটা কিংসফোর্ডে খোলা হয়ে ওঠেন যখন জানা গেল জিনিসটা সম্বন্ধে, তখন এখান থেকে বিভিন্ন লোকে গিয়ে, মানে পুলিশ অফিসাররা গিয়ে ওটাকে বোমটাকে ডিফিউজ করে দেন। সেই কিন্তু বোমটা এখনো আমাদের যে পুলিশ মিউজিয়াম আছে মানিকতলায়, সেখানে গেলে আপনি দেখতে পাবেন। তাহলে আপনার কথা প্রসঙ্গেই একটু জানবো যে কলকাতায় যে পুলিশ মিউজিয়াম, সেখানে নিশ্চয়ই স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন খুব ইন্টারেস্টিং পুলিশ মিউজিয়ামটা, তার লোকেশনটা আমাদের প্রথম। এটা হচ্ছে বেসিক্যালি মানিকতলায়। রাজা রামমোহনের 2টো বাড়ি আছে। একটা এটা আছে রাজা রামমোহনের একটা বাড়ি, যে বাড়িটা মানিকতলার মোড়ে, একদম মানিকতলার মোড়ে অলমোস্ট, ওখানে পুলিশ মিউজিয়াম খুব সুন্দর। একটা জিনিস মনে রাখতে হবে, মোস্ট অফ দ্য মিউজিয়ামস কলকাতা শহরে এগুলো কিন্তু সোমবার বন্ধ থাকে। আচ্ছা, তো সেটা একটু ভেবে গেলে পুলিশ মিউজিয়ামটা খুব ইন্টারেস্টিং। ওখানে গেলে প্রচুর আপনি জিনিস পাবেন, ধরুন একদম স্বাধীনতার সময়কার যে এগুলো, সেইগুলো থেকে শুরু করে আজকের লেটেস্ট যে ঘটনাগুলো, সবকিছুই ওখানে কিন্তু রাখা আছে। আমরা ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। আসলে এত সুন্দর ইন্টারেস্টিং আমাদের টপিক, কিভাবে যে স্টুডিওর ঘড়িতে মিনিট 25 চলে গেল বুঝতে পারলাম না, কিন্তু আমরা আছি অনেকটা সময় আপনাদের সাথে আছি। আপনারা শুনছেন 100.1 FM গোল্ড, সঙ্গে স্পেশালিস্ট। আর মানুষ স্যার আমাদের সাথে আছেন, কুণাল স্যার আমাদের সাথে আছেন। আর কুণাল বাবু, না আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই। প্রশ্নে ছিলাম। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার দাদা, একদম নমস্কার। আমার একটা প্রশ্ন আছে, একটু জানতে ইচ্ছে হচ্ছে। আগের বহুকাল আগে কলকাতার নাম ছিল যে সুতানুটি গোবিন্দপুর। তা আমি একটু জানতে চাই কি সুতানুটি গোবিন্দপুর কোন জায়গাটা এখন, বা সেখানকার পরিস্থিতি কিরকম ছিল তখন, মানে এইটুকু একটু জানতে চাইছিলাম আমি, স্যার যদি বলেন। আপনাদেরকে বলি যে সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা, এই 3টে নিয়ে কলকাতা ছিল। তো তার যে ভৌগোলিক অঞ্চল ছিল, সেই ভৌগোলিক অঞ্চলের এখন কোনোটাই নেই। মূলত বাগবাজার এবং উত্তর কলকাতা এগুলোই ছিল কলকাতার মধ্যে। আজকে দক্ষিণ কলকাতার যে অংশটা দেখছেন, সেটা কলকাতা ছিল না। সুতরাং উত্তর কলকাতা, মধ্য কলকাতাকে কেন্দ্র করে কলকাতা ছিল, তাই তো? সুতানুটিটা বেসিক্যালি আজকে যেটা উত্তর কলকাতা, সেটা ছিল সুতানুটি। আর ধরুন এই যে আমরা এখন যেখানে বসে আছি, এই এসপ্ল্যানেড অঞ্চল, ডালহৌসি স্কোয়ার, এই জায়গাটা বলা যায় গোবিন্দপুর। মানে এটা একটা ঘটনা আছে, ধরুন আপনি যদি ফোর্ট উইলিয়ামের ভেতরে কখনো যান, ওখানে গোবিন্দপুর নামটা অবভিয়াসলি মনে একটা কোথাও গোবিন্দজির মন্দির তো ছিল, যে কারণে গোবিন্দপুর। এবারে ওখানে না, যখন ফোর্ট উইলিয়াম তৈরি করা হয় 1758 সালে, মানে পলাশী যুদ্ধের 1 বছর পর যখন রবার্ট ক্লাইভ ফিরে আসেন, সেখানে মাটি খুঁড়ে ওখানে গোবিন্দজির মন্দির পাওয়া গেছিল। আজও যদি যান দেখবেন সেই মন্দিরের বেশ কিছু কোষ্ঠী পাথর দিয়ে একটা মন্দিরের ফরমেশন করা আছে, সেটা কিন্তু ফোর্ট উইলিয়ামে রাখা আছে। আচ্ছা, এবং সেটা ডালহৌসি ব্যারাক বলে একটা জায়গা আছে, তার সামনে সেটা রাখা আছে, সেখানে ফলকও আছে একটা। আমাদের 3জন বন্ধু ফেসবুকে লাইভ দেখতে দেখতে কমেন্ট করেছেন। প্রদীপ বসাক, ঝুমা বটব্যাল আর লিপশ্রী বসু।
লিখেছেন, ফ্যান্টাস্টিক প্রোগ্রাম। অনেক ধন্যবাদ আপনাদের অনুষ্ঠান শোনার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আর একটা কথা আপনাদের বলি যে অনুষ্ঠান আমরা তো ঠিক 10টায় সংবাদ বিরতিতে যাব। যারা আমাদের FM গোল্ড টিউন করেছেন তারা 10টা থেকে অনুষ্ঠান শুনতে পারবেন না 10:30 পর্যন্ত, কিন্তু একই সঙ্গে আমাদের FM গোল্ড ফেসবুক পেজ এবং আকাশবাণী কলকাতা ফেসবুক পেজ থেকে সরাসরি আমরা লাইভ অনুষ্ঠান দেখাচ্ছি। এই অনুষ্ঠান কিন্তু চলতে থাকবে, অর্থাৎ যারা রেডিওতে কান পেতেছিলেন তারা তাদের মুঠো ফোন বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে চলে আসতে পারেন আমাদের এই ফেসবুক পেজে, এখানে এসে প্রশ্ন করতে পারেন, এখানে এসে আপনি আপনার যে বিষয়টা জানার সেটা জানতে চাইতে পারেন। আমাদের কিন্তু কলকাতা জুড়ে যে আড্ডা, কলকাতা যে ঘুরে বেড়ানো, এটা থামবে। একদিকে যখন রেডিওতে খবর চলবে, আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আমাদের আলোচনা বা আলাপচারিতা চলবে। সেই সময় হয়তো আপনাদের প্রশ্ন নেওয়া যাবে না, কিন্তু আমরা যে আলোচনা করব সেই আলোচনাটা কিন্তু চলতে থাকবে আপনাদের জন্য। এবং আপনারা আবার 10:30টায় আমাদের সঙ্গে এসে যারা রেডিওতে শুনছেন তারা শুনতে পাবেন এবং তারা প্রশ্নও করতে পারবেন, তারা তাদের জিজ্ঞাসা জানাতে পারবেন, তারা অনুষ্ঠান সম্পর্কে জানাতে পারবেন। এগুলো তাদের কাছ থেকে আমরা দরকার হলে আরো একবার জানবো, তাই তো? একদম। যখন প্রশ্ন আসছে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরো একবার বলে দিন, 9903059992। এই নাম্বারে আপনারা SMS ও করতে পারেন এবং আপনাদের প্রশ্ন একটু সংক্ষিপ্ত রাখবেন, কারণ স্যার কাছে বহু বন্ধুরা কিন্তু প্রশ্ন করেছেন। আমাদের প্রসঙ্গটা কিন্তু আরো একবার বলে দিই, আজকের বিষয় হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত বিভিন্ন স্থান, তাকে নিয়েই কিন্তু আমাদের অনুষ্ঠানে। আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন মানসী সিংহ রায় বাগবাজার থেকে, তিনি একটি ঘটনার উল্লেখ করেছেন এবং অবশ্যই খুব দুঃখজনক একটি ঘটনা। শুভ্র চ্যাটার্জি সিথি বরানগর থেকেও উনি হোয়াটসঅ্যাপ করেছেন, উনি জানতে চেয়েছেন কলকাতার মার্বেল প্যালেসের সম্বন্ধে। এভাবেই কিন্তু আপনারা আমাদের বক্তব্য রাখছেন। আমরা বিশ্বজিৎ আর রাজশ্রী এবং কুণাল গুহ আমাদের সঙ্গে রয়েছেন। এবং এই মুহূর্তে তো বললাম যে আপনাদেরকে যে আমরা কলকাতায় কিন্তু ঘুরে বেড়াবো এ প্রান্ত থেকে ও প্রান্ত, এবং কলকাতার বিভিন্ন রাস্তায় ঘুরবো। আপনি যে কথা বলছিলেন অনুশীলন সমিতির কথা, এই অনুশীলন সমিতি কলকাতার ঠিক কোন কোন জায়গাতে ছিল, তাদের কার্যকলাপ এবং অনুশীলন সমিতির তাৎপর্য কতটা আমাদের এখানে এই শহরে? আজকে যদি কেউ ইতিহাস ভালোবাসে, এই শহরের ইতিহাস ভালোবাসে, তাহলে অনুশীলন সমিতির জন্য তারা কোথায় যাবে? অনুশীলন সমিতি না, খুব দুঃখের কথা যে অনুশীলন সমিতি যেখানটায় ছিল সেখানটায় আজকে না সে কিছু নেই, কোনো একটা ফলকও নেই। ওখানে বেসিক্যালি একটা রোল চাউমিনের দোকান আছে। মানে বেসিক্যালি আপনার স্বামীজির বাড়িতে দেখেছি আমরা সবাই, স্বামীজির বাড়ির ব্যাং অপোজিটে ওইখানে যে ওই বাড়িটা, ওই অঞ্চলটা ছিল অনুশীলন সমিতির অফিস। এবং এইখানে না একটা মানুষের কথা ভীষণভাবে চলে আসে, যার নাম অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ ছাড়া অনুশীলন সমিতি হয় না। অরবিন্দ ঘোষ জন্মেছিলেন 15 আগস্ট, এটা কিন্তু খুব একটা উল্লেখযোগ্য ঘটনা। ওনার জন্মদিন হচ্ছে 15 আগস্ট 1872 অরবিন্দ ঘোষ জন্মান। এবং অরবিন্দ ঘোষ উনি প্রথম 5 বছর ওনার যখন হয় তখন উনি কেমব্রিজে চলে যান। তার আগে উনি লোডোটো দার্জিলিং এ পড়তেন, উনি কেমব্রিজে চলে যান। কেমব্রিজেই উনি বড় হন, ইংল্যান্ডে উনি বড় হন। উনি বাংলাই জানতেন না বেসিক্যালি, উনি বাংলা শিখেছেন অনেক পরে এসে। যখন উনি তখন বড়, মানে উনি ও দেশেই থাকেন, তখন ওনার সঙ্গে আলাপ হয় বড়দার মহারাজা। বড়দার মহারাজ ওনাকে তখন ইন্ডিয়ায় নিয়ে আসেন বড়দাতে, এবং উনি ওখানকার ওনার যে দেখভাল, ওনার যে যত রকম সম্পত্তি ছিল, যা যা ছিল, ওনার তখন তো রাজত্ব ছিল, প্রিন্সলি স্টেটস ছিল, তো সেগুলো উনি দেখভাল করতেন। তখন উনি আস্তে আস্তে বাংলা শেখেন, তখন উনি দেবনাগরী অক্ষরগুলো সম্বন্ধে জানেন, তখন উনি সংস্কৃত শেখেন, হিন্দি শেখেন। এবং পরবর্তী মানে অরবিন্দ জীবনের তো 3টে অধ্যায় যদি আমরা ভাবি, এই একটা অধ্যায় হচ্ছে বিলেতে পড়াশোনা করা, একদম সাহেব অরবিন্দ। দ্বিতীয় পর্যায়ে যেটা বড়দাতে উনি এলেন, উনি হিন্দি শিখলেন, উনি বাংলা শিখলেন, উনি সংস্কৃত শিখলেন। উনি তারপরে এলেন কলকাতা শহরে, উনি কলকাতায় চলে এলেন। আজকে যেটা রাজা সুবোধ মল্লিকের বাড়ি, যেটা আমাদের ওয়েলিংটন স্কোয়ার, যেটার নাম সুবোধ মল্লিক স্কোয়ার, ওইখানে কিন্তু অরবিন্দ ঘোষ বেশ কিছুদিন ছিলেন। অরবিন্দ ভবনটা হচ্ছে আপনার দেখবেন থিয়েটার রোডের মোড়ের বাড়িটা, ওটা অরবিন্দ বাবুর, অরবিন্দ ঘোষের বাড়ি।
যেখানে সুন্দর একটা সামনে ঢুকে একটা মূর্তি আছে। আর উনি অনেকটা সময় ছিলেন রাজা সুবোধ মল্লিকের বাড়িতে, এবং বিপিন চন্দ্র পাল, লাল বাল পালের নাম তো আমরা জানি, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল বন্দে মাতরম পত্রিকাটা তৈরি করেছিলেন, এবং বন্দে মাতরম পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রাজা সুবোধ মল্লিক, এবং তার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। বন্দে মাতরম পত্রিকাটার যে লেখাগুলো বেরোতো সেগুলো মূলত দেশাত্মবোধক লেখা, ব্রিটিশদের অত্যাচারের সম্বন্ধে লেখা, ব্রিটিশ বিরোধী লেখা বেসিক্যালি সেটা বেরোতো। এবং এই সময় আসছে অনুশীলন সমিতি। অনুশীলন সমিতির ভাবধারা যেটা আগে বলছিলাম, স্বামীজির ভাবধারা, বঙ্কিমচন্দ্রের ভাবধারা, এবং অবশ্যই অরবিন্দ ঘোষের ভাবধারা। এবং অরবিন্দ ঘোষ এখানে সম্পূর্ণভাবে ছিলেন না, পার্টলি উনি আসতেন। এটা মূলত ছিলেন হচ্ছে ওনার ভাই বীরেন ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ যিনি ছিলেন, বারীন ঘোষ আমরা যাকে বলি, উনি ছিলেন। এবং অনুশীলন সমিতির মূল উদ্দেশ্য ছিল তিনটে। একটা হচ্ছে এই যে নতুন সমাজ, যারা এই সমাজকে সংস্কার করা, নতুনভাবে ছেলেদেরকে উদ্বুদ্ধ করা। একটা ছিল হচ্ছে অস্ত্র শিক্ষা, অস্ত্র শিক্ষা, বোমা বানানো, এক্সপ্লোসিভ যেটা ট্রেনিং সেটা, এবং বিভিন্ন রকম অস্ত্র শিক্ষা। আর ছিল আপনার কোড ল্যাঙ্গুয়েজে কি করে গুপ্তচর বৃত্তি এবং কোড ল্যাঙ্গুয়েজে কিভাবে কথা বলা যায় সেইটা, এগুলো ছিল মূল। এবং তখন যে কথা বলছিলাম যে ক্ষুদিরাম বোসের প্রসঙ্গ এসেছিল, এবং হেমচন্দ্র দাসের কথা যে বললাম, তখন আমরা নিশ্চয়ই উল্লাসকর দত্তের নাম শুনেছি। উল্লাসকর দত্ত একজন অনুশীলন সমিতির মেম্বার ছিলেন। এবং এই যে ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, আমরা তো শুনেছি গল্প যে বোমা মেরেছিল মুজাফফরপুরে চলে গিয়ে কিংসফোর্ড হত্যার জন্য। এই বোমাটা বানিয়ে দিয়েছিল কিন্তু উল্লাসকর দত্ত। আচ্ছা। এবারে কিন্তু যেটা হলো, ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি গেলেন ওখানে, প্রায় 1 মাস ওনারা কিংসফোর্ডের গতিবিধি লক্ষ্য করলেন। করে যেদিন প্ল্যান হলো যে আজকে কিংসফোর্ড হত্যা হবে, ওনার বাড়ি থেকে বেরিয়ে উনি বিকেলবেলা, উনি প্রতিদিনই বিকেলবেলা উনি এবং ওনার স্ত্রী, ওনারা একটা ফিরন গাড়ি করে, বা ঘোড়ার কাভার্ড একটা ঘোড়ার গাড়ি ছিল, তাতে করে ওনারা ঘুরতে যেতেন। তো সেই দিনে উনি যেরকম বেরিয়েছেন, তো গাড়িটা বেরিয়েছে যেই ওনার বাড়ি থেকে, তো দৌড়ে গেছেন ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি, গিয়ে বোমা মেরেছেন। কিন্তু সেদিনই যেটা ঘটনা ঘটেছিল যে কিংসফোর্ড কিন্তু সেই গাড়িতে ছিলেন না, উনি পেছনে একটা সেম গাড়িতে ছিলেন। ওই গাড়িটা দুজন ব্রিটিশ মহিলা ছিলেন, মা এবং মেয়ে, এবং তারা মারা যান। কিংসফোর্ড কিন্তু সে যাত্রায় বেঁচে গেলেন, তারা মারা গেলেন। এবং যেটা হলো সেটা হচ্ছে পরবর্তীতে ক্ষুদিরাম ধরা পড়লেন, ক্ষুদিরামের ফাঁসি হলো, প্রফুল্ল চাকি আত্মহত্যা করেছিলেন। তো এটা যেমন অনুশীলন সমিতির কিন্তু একটা খুব মস্ত বড় একটা ঘটনার মধ্যে, যেটা তার একটা কাজ। এবং বলা হয় এই যে ব্যাপারটা হয়েছিল, এটা প্ল্যানিংটা হয়েছিল রাজা সুবোধ মল্লিকের বাড়িতে বসে। অরবিন্দ ঘোষ এবং সুবোধ মল্লিক করেছিলেন এই প্ল্যানটা। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে, আমরা জানি মুরারি পুকুরের যে মানিকতলা বোমা মামলা, সেটা আমরা একেবারে এফএম এর লাইভ শুনবো। আচ্ছা, অনেকে তুলে রাখলাম, যারা ফেসবুকে দেখছেন। মানে এটা আপনার কথা শুনতে শুনতে আমার কেন জানি মনে হচ্ছে আমরা স্কুল লাইফে ইতিহাস থেকে পালাতাম। ইতিহাস ভাবলি বাবা এত সাল তারিখ মুখস্থ করতে হবে, কোথাও আমাদের একটা, আমি জানি না বিশ্ববিদ্যালয়ের এই ব্যাপারটা ছিল কিনা, আমাদের মানে খুব একটা গায়ে জ্বর চলে আসতো, এ পাতার পাতার লিখতে হবে, কি লিখতে ঝনঝন ঝনঝন করে যুদ্ধ হচ্ছে, এছাড়া কিছু যেন আমরা লিখতে পারতাম না। কিন্তু ইতিহাস কত ইন্টারেস্টিং, কত সুন্দর গল্প এই যে আপনার কাছে আমরা শুনছি। দেখুন, মানে এটা তো গল্পের মতো করে, আমরা তো আজকে গল্পই মারছি, আড্ডা মারছি সিম্পল। মানে আমি যদি এটা প্রচুর গম্ভীর একটা আলোচনা করতে চাই, যেটা সক্রেটিস আর প্লেটো করতেন হয়তো, সেটা ব্যাপারটা খুব ভাবগম্ভীর হয়ে যাবে। মানে এটাকে, এবং একটা ব্যাপার আমি বলে রাখি যে এই যে সাল তারিখ বলছি, যদি কোথাও কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু মার্জনা করতে হবে, ঠিক। আশা করা যায় ভুল হবে না তবুও। মানে এটা তাহলে আপনার নিয়মিত চর্চা ইতিহাস, এটা আমাদের মোটামুটি এখন হয়। কারণ কি হয়, এখন তো মানুষেরা ইন্টারেস্টেড ইতিহাস নিয়ে, হেরিটেজটা খুব একটা ব্যাপার। মনে হচ্ছে হেরিটেজ নিয়ে অনেকে অনেক কিছু করছেন, অনেকে হেরিটেজ ওয়াক এখন হয় শহরে। ঠিক এই জায়গা থেকে প্রশ্ন, আমরা হেরিটেজ ওয়াকটা নিয়ে, যে হেরিটেজ ওয়াক ঠিক শহরে কোথায় কোথায় হয়, মানে এসব হয়তো স্বাধীনতা, এটা আমরা 10:30টার জন্য তুলে রাখলাম, না হলে রেডিওর বন্ধুরা বলবে যে আমরা মিস করে গেছি। না, আপনার কথা প্রসঙ্গে যেটা মনে হচ্ছে, এই যে গাইড যারা হয়, বিভিন্ন যে আমরা টুরিস্ট স্পটে যাই, গাইড, তাদের যে অনর্গল ইতিহাস এবং সুন্দরভাবে গল্প, মানে আপনি পুরীতেই যান বা আপনি ভাইজাকেই যান, সেখানে কিন্তু তারা মানে হয়তো বুঝা যাবে বাঙালি, ঠিক বাংলা ভাষাতেই বুঝিয়ে দেবে, হ্যাঁ, ভাঙা ভাঙা বাংলাতে হয়তো বুঝিয়ে দেবে। এটাও তো মানে ধরুন একটা কেরিয়ার হতে পারে, হতেই পারে। আজকে ইন্ডিয়া ট্যুরিজমে যদি যান আপনি, এখানে ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিস্ট ফ্যাসিলিটেটর বলে একটা কোর্স আছে, IITF বলে।
IITF এ পরীক্ষা দিতে হয়, বছরে 2বার পরীক্ষা হয়, জুন মাসে এবং ডিসেম্বরে। এবং সেখানে তারপরে IITB হয়, মানে প্রথমে ফেসিলিটেটর, তারপরে গাইড হন। এবং এরা কিন্তু যদি ইন্ডিয়া ট্যুরিজমের আপনি অথরাইজড একজন গাইড হন, তাহলে আপনার অবশ্যই এটা একটা কেরিয়ার। এখানে যথেষ্ট কাজ পাওয়া যায় এবং এখানে যথেষ্টই ভালোভাবে এরা, মানে এটার জন্য কোনো কোয়ালিফিকেশন দরকার, মিনিমাম কোয়ালিফিকেশন কিছু? দেখুন, যারা ট্রাভেল কোয়ালিফিকেশন বলতে কি, যেমন আজকে যেমন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট লোকে পড়ে, এবারে এক্ষেত্রে কোয়ালিফিকেশন সেরকম কিছু নেই। ধরুন পরীক্ষার একটা কোর্স আছে, সেটা মোটামুটি আপনি যদি একটু ইতিহাস ভালোবাসেন, একটু শহর ভালোবাসেন, আপনি ট্যুরিজমকে ভালোবাসেন, তাহলে আপনি পারবেন। এমন কিছু সাংঘাতিক একটা মানে রিটেন এক্সাম একদম হয়, সেটা রিটেন এক্সাম, অনলাইন এক্সাম হয়। আপনি যদি বলে দেন যে কোন ওয়েবসাইট বা কিভাবে আমরা IITF.gov.org, আপনি যদি গুগলে গিয়ে, আমি হয়তো এটা ভুলও বলতে পারি, আপনি IITF যদি সার্চ করেন গুগলে গিয়ে, আপনি পেয়ে যাবেন। IITF.org হতে পারে। আমি এটাও তাহলে একটা বিকল্প আমাদের কর্মসংস্থান হতে পারে। কারণ এখন তো ধরুন এই হেরিটেজ ওয়াক বা এটা তো মানুষের ভীষণ রকম ভাবে চাইছেন, বা এখন মানুষে করছে না। আর ধরুন আজকে যদি ট্যুরিজমের ভাবে আমরা ভাবি, ট্যুরিজমটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। মানে যে পার্সপেক্টিভটা, যেটা যদি পার্সপেক্টিভটাই হতো সঠিক শব্দ, মানে আগে আমরা যেতাম, কি হতো, মোটা মোটা ভ্রমণ সঙ্গী বই ছিল আমাদের কাছে, আমরা বইগুলো দেখতাম, কোথায় কি আছে বেড়াতে যেতাম। অনেকে ছিল টিক মারতো যে সবকিছু কাভার হলো তো, যেরকম 7 দিন আগে কি ইউরোপ ঘুরতে যান, ওরকম আর কি। এখন না, এটা একটু চেঞ্জ হয়েছে, এখন অ্যাক্টিভিটি বেসড ট্যুরিজম এসে গেছে। মানে আমরা বলতে পারি এক্সপিরিয়েন্স, আউটডোর এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, মানে যেখানে আমি হোয়াট টু সির সঙ্গে হোয়াট টু ডুটাও ভাববো। ওখানে কি আমি কি করবো, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি কিছু করতে পারি কিনা। আগে কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস এত পপুলার ছিল না। এখন লোকে কাশ্মীরে বেড়াতে গিয়ে পেহেলগামে রাফটিং করে। হয়তো এই মুহূর্তে কাশ্মীরে একটু টার্মোইল চলছে, তবে আবার ঠিক হয়ে গেছে। কাশ্মীরে গিয়ে রাফটিং করে। আজকে দেখবেন আমাদের এই উত্তরবঙ্গে তিস্তাতে একটা হোয়াইট ওয়াটার রাফটিং ছিল। আপনার ধরুন বিভিন্ন রকম প্যারাগ্লাইডিং, স্নরকেলিং, এগুলোতে এই যে ওয়াটার অ্যাক্টিভিটি, প্যারাগ্লাইডিং করা, ইভেন আমাদের ডেলোতে প্যারাগ্লাইডিং হয়, আরো অনেক অনেক জায়গায়। এই ধরনের অ্যাক্টিভিটি গুলো কিন্তু আগে এতটা মানুষ ছিল, অবশ্যই ছিল, কিন্তু মানুষে এতটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতো না। এখন দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন বিশেষ করে, তারা কিন্তু নট অনলি তারা শুধু করছেন, মানে বেড়াচ্ছেন, তারা অ্যাক্টিভলি এগুলোতে পার্টিসিপেটও করছেন। মানে বেড়ানোর না, স্টাইল অফ বেড়ানোটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবং আপনাকেও তার সঙ্গে যদি প্ল্যান করা যায়, আজকে এই ওয়াক গুলো, এখন কালিম্পং ওয়াক শুরু হয়েছে, এখন গাড়োয়াল ওয়াক শুরু হয়েছে। লোকে গাড়োয়ালে কি কেদারনাথ বদ্রীনাথ বেড়াতে যান, তো হরিদ্বার, ঋষিকেশ, এই মূলত স্পিরিচুয়াল জোন, সেখানে এখন ওয়াক হচ্ছে। একদিন লোকে হাঁটছেন, সবটাই যে মাইলে পার মাইল হাঁটছেন তা নয়। ধরুন এই যে আমরাও কলকাতা ওয়াক করাই, আমরা কি শুধু মাইলে পার মাইল হাঁটাই তা তো না। গাড়ি থাকে, বাস থাকে, হয়তো একটা জায়গা থেকে একটা জায়গায় গেলেন, সেখানে নামলেন, সেই জায়গার সম্বন্ধে বলা হলো। ইভেন এখন নাইট ট্যুরিজম চালু হয়েছে। আচ্ছা, ইনফ্যাক্ট মানে আমরাই শুরু করেছি কলকাতায় নাইট ট্যুরিজম। কলকাতা শহরে অ্যাজ যদি সেভাবে ভাবি, কলকাতা তো নাইট লাইফ সেভাবে নেই। মানে একটা বাইরে থেকে মানুষ যদি কলকাতায় আসেন বেড়াতে, তিনি ভারতবর্ষের অন্য কোনো জায়গা থেকে আসতে পারেন বা অন্য কোনো দেশ থেকে যদি আসেন, সন্ধ্যেবেলা তার কাজ শেষ হয়ে গেছে, তিনি কোনো কাজে এসছেন, হয়তো তার কাজটা ফুরিয়ে গেছে সারাদিনের জন্য। এবার তিনি সন্ধ্যেবেলা করবেন কি? হয়তো তিনি কোনো হোটেল রেস্টুরেন্টে যাবেন, সেখানে খাওয়া দাওয়া করবেন, অথবা তিনি ঘরে বসে টিভি দেখবেন। তো আর তো কিছু করার নেই, কারণ বাকি সবকিছু বন্ধ, মনুমেন্ট বা মিউজিয়াম সব বন্ধ হয়ে যায়। তো আমরা যেটা ভেবেছিলাম যে যদি কলকাতা শহরকে রাত্রিবেলা মানুষের কাছে তুলে দেওয়া যায় কেমন হয়। তো আমরা সেই হিসেবে, যেমন ধরুন আপনি যদি দেখেন, দেখবেন কলকাতার বেশ কিছু এই হেরিটেজ বিল্ডিংস, সেগুলো খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হচ্ছে। ইভেন নট অনলি কলকাতা, আকাশবাণী সুন্দর করে সাজানো আছে, পাশে স্যানিটাইজেশন সুন্দর করে সাজানো আছে, একটু এগিয়ে রাজভবন সুন্দর করে সাজানো আছে, জিপিও সুন্দর করে সাজানো আছে, কয়লাঘাটার যে বাড়িটা সেটা সুন্দর করে সাজানো আছে, এদিকে আপনার ডেট লেটার, এই পুরো অঞ্চলটাই যেখানে আমরা বসে আছি, এবং এই প্রত্যেকটা বাড়ির একটা করে গল্প আছে। সেটা স্বাধীনতার সঙ্গেও থাকতে পারে, ইতিহাস তো আছেই। এবার আমরা যেটা করাই, অনেকে যেটা করান, এই রাত্রে কলকাতায় মানুষগুলোকে নিয়ে এসে এই বাড়িগুলোকে দেখানো হয়, আলো দিয়ে সাজানো, একদম অন্যরকম দেখতে হয়ে যায় বাড়িগুলো আলো দিয়ে রাত্রিবেলা, এবং সেই বাড়ির সামনে দাঁড়িয়ে সেই বাড়ির গল্প শোনা। ধরুন আমরা তো জিপিওর সামনে দিয়ে কত হাজার বার গেছি, সবাই খেয়ালই করিনি, রাত্রিবেলা জিপিওর সামনে দাঁড়িয়ে ঘাট তুলে দেখেছি কখনো যে জিপিওটা আলো দিয়ে কি সুন্দর সাজানো? সময় হয়নি দেখার, বা সুযোগ হয়নি, বা দেখার কথা মনে আসেনি হয়তো। আজকে হয়তো আপনার কথাটা শোনার পর যখন আকাশবাণী থেকে বাড়ি ফিরবো, হয়তো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখে
আর আরেকবার শিহরণ হবে। হয়তো যাওয়ার সময় তো খেয়াল করে একটু ঘুম চোখেই হয়তো দেখে নিলাম, কিন্তু আজকে হয়তো একটু ভালোভাবে দেখি। একেবারে আপনি যে কথা বলছিলেন, একটা প্রশ্নে যাই যে কলকাতা শহরে রাতে যদি বেরোই কি কি দেখা যেতে পারে? রাতেই শহরে কি কি দেখবো? দেখুন, রাতে তো আপনার মনুমেন্ট গুলো সব বন্ধ থাকে, আপনি তো ঢুকতে পারবেন না কোথাও। এবারে আমরা যেটা করাই সেটা হচ্ছে, ধরুন রাতে কলকাতাকে জোন ওয়াইজ যদি ভাগি, মূলত এই ব্রিটিশ কলকাতা যেটাকে আমরা বলি, মানে যে অঞ্চলে আমরা বসে আছি, এইখানটা খুব সুন্দর করে সাজানো থাকে। এই ইভেন আপনি যদি গঙ্গার ধারে যান, আমাদের যেটা প্রিন্সেপ ঘাটটা খুব সুন্দর করে সাজানো, আলো দিয়ে জ্বালানো। সেখানে জেমস প্রিন্সেপের যে কাহিনী, কে ছিলেন জেমস প্রিন্সেপ, তার সম্বন্ধে বলা। এবার ধরুন আজকে দেখবেন ঠিক মেট্রোপলিটন বিল্ডিং যেটা যেটা এলআইসির অফিস, ওটার নাম ছিল, ওটা তো এক মানে বলা যেতে পারে এই বাড়িটা যেটা মানে এসএন ব্যানার্জি রোডের যে মোড়ের মাথার যে বাড়িটা, এইটাকে বলা যেতে পারে এশিয়ার প্রথম ডিপার্টমেন্টাল স্টোর। শপিং মল কথাটা তো বলা ভুল, মানে শপিং মলে তো এখন ভেঙে ফেলা হচ্ছে না, এটা ভাঙা হচ্ছে না, এটা তো আপনার একদম মোড়ের মাথার বাড়ি, যেটা তো এলআইসির অফিস, যেটা সিনেমা হল আছে, বিভিন্ন আরো কিছু আছে। হ্যাঁ, হোয়াইট ভ্যান লিড ল নাম ছিল যেটার ওই সময়। তো এই বাড়িটার কিন্তু এশিয়ার প্রথম ডিপার্টমেন্টাল স্টোর। এবং এটা একটা মজার ঘটনা যে ইস্ট বেঙ্গল ক্লাবের যে জার্সি, সেটা প্রথম ওখান থেকে আনা হয়। আচ্ছা। তো এবারে এই যে বাড়িটা, এই বাড়িটা এখন খুব সুন্দর করে সাজানো হয়েছে আলো দিয়ে। আমরা এই বাড়ির সামনে নিয়ে গিয়ে যদি বাড়ির সম্বন্ধে বলি, সন্ধ্যেবেলা এই আলোটা দেখতে দেখতে একটা মানুষ, কারণ তখন তিনি, এটা তো একটা বেসিক্যালি অফিস বিল্ডিং, এখানে তো ভেতরে ঢুকে দেখার কিছু নেই। ধরুন জিপিওর এই যে বাড়িটা, যেখানে আগে ফোর্ট উইলিয়াম ছিল, এইখানে দাঁড়িয়ে যদি আমরা দেখি সন্ধ্যেবেলা কি একটু রাতের দিকে দেখে জিপিওর গল্প, সিরাজদৌল্লার যে গল্পগুলো আমি বলছিলাম, যে সিরাজ এসেছিলেন, শহরকে চেঞ্জ করে দিলেন নাম, আলীনগর হয়ে গেল, তিনি ফিরে গেলেন। এই যে তখন তো জিপিও ছিল না, তখন ফোর্ট উইলিয়াম ছিল, পরে জিপিও হলো। এবারে সেই এখনো নাকি সেই ব্ল্যাক হোল ট্র্যাজেডির ঘরটা কিছু অংশ বিশেষ আছে, যে যেটা পুরোটাই এটা কন্ট্রোভার্সি, যে আদৌ ব্ল্যাক হোল ট্র্যাজেডি হয়েছিল কিনা। যাই হোক, সেই প্রসঙ্গে এখন যাচ্ছি না। প্রচুর চার্চ গুলো খুব সুন্দর করে আলো সাজানো, সেন্ট জনস চার্চ আপনার অফিসের খুব কাছে, খুব সুন্দর করে সাজানো আলো দিয়ে, যার পরতে পরতে ইতিহাস। মানে সেন্ট জনস চার্চে যদি যান আপনি, অনেক সময় লাগবে দেখতে, এত কিছু আছে ওটার ভেতরে। সেন্ট পলস ক্যাথিড্রাল খুব সুন্দর করে সাজানো, জোড়া গির্জা, সেন্ট জেমস চার্চ খুব সুন্দর করে সাজানো, আলো দিয়ে সাজানো, রাত্রিবেলা অসম্ভব সুন্দর লাগে দেখতে। সেক্রেট হার্ট চার্চ বলে একটা আছে এসএন ব্যানার্জি রোডে, যেটা খুব সুন্দর করে সাজানো। আপনি যদি ব্রেবন রোডের দিকে যান, ওখানে দেখবেন মুখোমুখি দুটো আছে, একটা পর্তুগিজ চার্চ আছে, তার উল্টো দিকে একটা সিনাগগ আছে, ম্যাগেন ডেভিড সিনাগগ, নেভে শালাম সিনাগগ, সেগুলো সব আলো দিয়ে রাত্রিবেলা সাজানো হচ্ছে এখন। ইভেন ব্যান্ডেল চার্চ এবং তার পাশে যে ইমামবাড়া রিসেন্টলি খুব সুন্দর করে সাজানো হয়েছে। মানিকতলা বাজারের ওপরের ডোমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই রাতের বেলা তো সুন্দর আলো দিয়ে সাজানো, কোথাও কোথাও একটু গা ছমছম করে। গা ছমছম করে তো বটেই, কিন্তু এবার সেটা ডিপেন্ড করছে। আপনি যদি ডালাস স্কোয়ারের মোড়ে দাঁড়িয়ে খুব একটা গা ছমছম করবে না, কিন্তু অফকোর্স আপনি যদি আজকে সেন্ট জেমস চার্চের ওখানে দাঁড়ান, একদম নির্ঝুম যখন হয়ে যায়, অবশ্যই গা ছমছম করে, এবং সেটা একটা অন্যরকম তার মজা। যে ইস্ট বেঙ্গলের জার্সির গল্পটা কি, এটা যদি একটু বলেন, কারণ এখন তো ইস্ট বেঙ্গল খবরে আছে। এটা বেসিক্যালি যেটা বলা হয়, যে যখন ইস্ট বেঙ্গল ক্লাবের ভাবা হচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাব তৈরি করা হবে, তার জার্সি তখনও ঠিক হয়নি। তো কিছু মানুষ যারা ক্লাবের কর্মকর্তা ছিলেন, তারা হোয়াইট ভ্যান লিড লতে গেছিলেন কিছু কেনাকাটি করতে, কারণ তখন তো ওটাই ডিপার্টমেন্টাল স্টোর ছিল, এবং তার উপরে একটা কোয়ার্টার্স ছিল আর কি। তো সেখানে গেছিলেন, এবং ইংরেজরা ওখানে যেতেন, বড় লোক ইংরেজরা ওখানে, মানে ওটা বড় দোকান ছিল আর কি তখনকার দিনে, হোয়াইট ভ্যান লিড ল। তো তখন এখানকার যারা ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা তারা গেছিলেন, এবং সেখানে তারা দেখেন দেয়ালে এরকম হলুদ আর লাল হলুদ রঙের এরকম গেঞ্জি ঝুলছে, এবং সেই রংটা তাদের খুব আকর্ষণ করে, যে লাল আর হলুদ রং, অফকোর্স সেটা তো খুবই একটা আকর্ষণ কম্বিনেশনটা। এবং সেটা ওনাদের তখন ওনারা সেই গেঞ্জিটা কেনেন, ওনারা সেই একটা গেঞ্জি বা জার্সি যাই হোক, সেটা ওনারা কেনেন। তখন ওই রংটা, ওটা প্রথম ওখানেই কিন্তু ওনারা দেখেছিলেন, সেটা দেখে ওনাদের ভালো লেগেছিল, ওটা কেনেন, কিনে পরবর্তীকালে আলোচনা হয়। দেখুন, অত ডিটেলে তো বলা মুশকিল কি ওনারা আলোচনা করেছিলেন, বাট তারপরে ওখান থেকেই, সেইখান থেকেই কিন্তু শুরু লাল হলো সেখান থেকে। এবার কালো প্যান্টটা ওখানে কিনেছিলেন কি সেটা পরে যোগ হচ্ছে সেটা আমি জানি না, বাট ওটা ওখান থেকেই এসেছিল, এই লাল হলুদ যে ইস্ট বেঙ্গলের জার্সি। এই যে ছোট ছোট এত ইতিহাস, মানে যেটা আপনি পড়েছেন, এটা মানে পড়ার জায়গাটা কোথায়? মানে এটা কলকাতার ইতিহাস সম্বন্ধে যদি কেউ জানতে চায়, বিভিন্ন বাড়ির ইতিহাস,
রাস্তার ইতিহাস, সেই ইতিহাস এটার পড়ার কিছু বই আছে, এখন তো ইন্টারনেটের সময়, ইন্টারনেটে সবকিছুই পাওয়া যায়, যদি আপনি ইচ্ছে থাকে জানার আপনি জানতে পারবেন। কলকাতা কর্পোরেশনের হেরিটেজ বিল্ডিং বলে একটি বই আছে, যেখানে কলকাতা কর্পোরেশনের মধ্যে যতগুলো হেরিটেজ বাড়ি রয়েছে তাদের ইতিহাস আছে, তাদের বর্ণনা আছে সেটা। এছাড়া কলকাতা নিয়ে রাধারমণ চক্রবর্তী থেকে শুরু করে হরিনাথ মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেক অনেক মানুষের বই আছে। বই আছে যেগুলো কলকাতা শহরের ইতিহাস জড়িয়ে আছে। কিন্তু আবার এটাও ঠিক, এই ইতিহাসে এমন কিছু বিতর্ক আছে যে কোনটা প্রামাণ্য সেই তথ্য পাওয়া খুব মুশকিল, নানা তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু যে জায়গাটা আপনি একদম রাতের কলকাতার কথা বলছিলেন, রাতের কলকাতা, এখানে একটা দিকে বললেন যে গঙ্গার পাড়ের কথা, প্রিন্সেপ ঘাটের কথা, আর একদিকে বলছিলেন চার্চগুলোর কথা। মানে যেহেতু আমরা এই মুহূর্তটাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে রয়েছি, একটা গুজব আছে যে কলকাতাতে ভূত আছে। হ্যাঁ, এইটা একটা বিষয়, অফকোর্স একটা বিষয়, মানে আকাশবাণী ভবনে ভূত আছে। 1 নম্বর গার্সিন আমরা দুজন আছি আপনাদের। তো এটা একটা খুব কথিত বিষয় যে আকাশবাণী ভবনের বেসিক্যালি 1 নম্বর গার্সিন প্লেসে যখন অফিস ছিল। আচ্ছা, এটা কোথায় ছিল গাস্টিন প্লেস? এই তো আপনার এই খুব কাছে এখান থেকে, মানে কিরণ শঙ্কর রায় রোডে যদি ধরে যান আমরা একটুখানি গেলে ওই ওখান থেকে একটা বাঁদিকে ছোট্ট গলি আছে, ওখানে ওটা এখন আর বাড়িটা নেই, ওটা একটা মডার্ন বাড়ি হয়ে গেছে। আমার এক বন্ধু ওখানে একটা অফিসে চাকরি করেন, তিনি বলেন নাকি এখনো রাত্রিবেলা বাড়ি ফেরার সময় লিফটে কেউ একা ওঠে না। মানে এখানে আছে হেস্টিংস হাউস, যেটা ন্যাশনাল লাইব্রেরি, সেখানে নাকি ভূত আছে। দেখুন, ভূত তো কেউ দেখেনি, এবারে গা ছমছমে একটা ব্যাপার আছে, মানে গল্প আছে যেখানে পুতুল বাড়ির কথা আমি জাস্ট বলছিলাম। গঙ্গাধারে পুতুল বাড়িতে আছেই নাকি ভূত আর কি। এবারে পুতুল বাড়িতে এরকম জানা গেছে যে নিচে এরকম অনেক লেবার বা যারা এরকম কাজ করেন, ওরকম দৈনিক দিন আনি দিন খায় যারা কাজ করেন, তারা অনেকে নিচে শোন আর কি রাত্রিবেলা। তাদেরকে জিজ্ঞেস করা হয়, তারা কিন্তু কখনো ভূত কিছু দেখেননি। কিন্তু পুতুল বাড়িতে ভূত আছে, এরকম বেশ কতগুলো জায়গা নিয়ে তো বলা হয়। আমরা কিন্তু ভূত দেখাই না, কারণ না, আমি সেটাই বলছিলাম যে আপনার কাছে কখনো আবদার এসছে যে একবার চলুন কলকাতায় ভূত দেখাতে নিয়ে যাবেন? মানে ভূত দেখানোর জন্য লোকজনকে নিয়ে কি দেখাতে না বলে একটা মারও বাইরে পড়বে। আপনি পুতুল বাড়ির কথা যখন বললেন, রবীন্দ্র সদনের এখানে ডল হাউস আছে। আমি গিয়েছিলাম সেখানে হচ্ছে বিভিন্ন মানুষ তার বাড়ির পুতুল ডোনেট করেছে, এবং সেইখানে ধরুন এমন কয়েকজন তাদের হয়তো সন্তান বিয়োগ হয়েছে, তার সেই পুতুল। আমি জোর দিয়ে বলছি, আপনি দিনের বেলায় যাবেন, মানে যেহেতু সেই বর্ণনাগুলো যখন পড়বেন কিছুটা হলেও ভয় লাগবে। এটা কোনখানটা এক্স্যাক্টলি? এটা হচ্ছে রবীন্দ্র সদন। ভেতরেই রবীন্দ্র সদন না, রবীন্দ্র সদনের হচ্ছে আপনার থানার পাশে। আচ্ছা আচ্ছা, ডল হাউস। এবং হয়তো আমরা একটু কমই জানি, কিন্তু আমি গিয়েছিলাম সেখানে গিয়ে। ইভেন আপনি যদি মিউজিয়াম দেখেন, কলকাতা শহরে অনেক এরকম অজানা মিউজিয়াম আছে যেগুলো আমরা জানি না। কলকাতা পোর্ট ট্রাস্টের একটা ভীষণ ইন্টারেস্টিং মিউজিয়াম আছে, যেটা হচ্ছে আপনার এই স্যান্ড রোডে। ওটাকে ওরা বলে হচ্ছে মেরিটাইম সেন্টার। ওখানে একটা ভীষণ ইন্টারেস্টিং মিউজিয়াম, সেখানে প্রচুর ম্যাপ আছে যেগুলো হাতে আঁকা ম্যাপ, সেই সময়কার লম্বা লম্বা ম্যাপ, যেগুলো এখান থেকে তুমি যদি হেঁটে যাও 10 মিনিটও লাগবে না মিউজিয়ামটা। এবং সেখানে প্রচুর ইন্টারেস্টিং ম্যাপ, প্রচুর ইন্টারেস্টিং নথি আছে, আমরা কিন্তু জানি না। আপনাদের এখানে একদম উল্টো দিকে একটা রিজার্ভ ব্যাংকের ম্যাপ আছে, মিউজিয়াম আছে তাদের, যেটা খুব সুন্দর। জিপিওর ভেতরে মিউজিয়াম আছে, খুব মিউজিয়াম এবং ক্যাফেটা খুব ইন্টারেস্টিং। আমরা তো রাতের কলকাতা দেখাই, তখন বন্ধ হয়ে যায় ক্যাফেটা, এটা খুব দুঃখের কথা আমাদের আর কি। আমরা বাইরে থেকে বন্ধ গেটটা দেখি। কলকাতায় কোনো ক্যাফে রাতে খোলা থাকে সারা? এখন তো মডার্ন ক্যাফে অনেকগুলি রাতে খোলা থাকে, বাট নর্মালি ধরুন কি হয়, রাতে আমাদের মূলত যারা বাঙালিরা তো খুব একটা রাতে আমরা কম ঘুরি। এবার ধরুন শহরতলি অঞ্চলে তো চলে না। এবার আপনি যদি বলেন যে বড় বড় হোটেলগুলোতে যে ক্যাফেগুলো, সেগুলো তো অফকোর্স সারা রাত্রি চলে, কারণ সেগুলো তো সবার জন্য সেটা এও নয়, সবার পক্ষে সেটা অ্যাফোর্ডেবলও নয়। বাট নর্মাল ক্ষেত্রে এখন তো খুব রাত্রি অব্দি আমার আছে বলে আমি জানি। দেখুন, একটা লোকাল ক্যাফে কিন্তু চলে। যখন আমরা বাড়ি ফিরি, এই যে রাস্তার মোড়ে মোড়ে ধর্মতলা থেকে বিভিন্ন জায়গায় চায়ের দোকান, একদম সারা থেকে ফার্স্ট ক্লাস ক্যাফে কিন্তু কিছু নেই। 4টে থেকে চালু হয়ে যায় ভোরবেলা। 4টে। এই যে আপনি এখান থেকে বেরোবেন, যে বাড়িটার কথা আপনারা বলছিলেন, প্রথম ডিপার্টমেন্টাল স্টোর ধর্মতলার মোড়ে, ঠিক তার উল্টো দিকে ট্রাম, মানে যেখানে ট্রাম ডিপো বা বাস ডিপো, সেখানে ঢোকার মুখটায় নর্থ বেঙ্গলের যে প্রায় সারা রাত ওখানে ডিম, ঘুগনি
চা, এবং এবং- খেলে আপনার শরীর খারাপ হবে না, এবং এইটা আমরা জোর দিচ্ছি। সেই সঙ্গে ম্যাগি, এটা বিক্রি হবে এবং সারা রাত খদ্দের আছে, বিভিন্ন ধরনের খদ্দের। একদিন আমি ওখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে এখানে যদি 1 ঘন্টা চেয়ার নিয়ে বসে থাকা যায়, কয়েকশো রকমের মানুষ, কয়েকশো প্রফেশনের ঠিক, ঠিক। যারা রাতের বেলা জেগে থাকে তারা আছে, সেরকম। হ্যাঁ, এরকম বেশ কিছু হয়। আপনি যদি এলগিন রোডের যে ধাবাটা আছে হুম। সেটাতে দেখবেন সারা রাত্রি লোক আসছে, বড় বড় ভাঁড়ে করে চা খাচ্ছে। ইভেন বাইপাসে এই যখন আমরা ওই ধরুন উল্টোডাঙা থেকে এদিকে আসছি, বাঁদিকে অনেকগুলো পরপর দোকান আছে, ওখানে ওগুলো সারা রাত্রি খোলা থাকে। বেশ কিছু জায়গায় সারা রাত্রি খোলা থাকে, বাট মূলত অফকোর্স চায়ের দোকানগুলো এবং খুলেও যায় ভোরবেলা 4টের সময়। না, যে কথা হচ্ছিল মিউজিয়ামের কথা, হুম। নতুন নতুন অনেক মিউজিয়াম এই শহরে গড়ে রেল উঠছে। মিউজিয়াম হয়েছে। রেল মিউজিয়াম হয়েছে, তারপরে ধরুন কাকুরগাছিতে নৌকার মিউজিয়াম, বোট মিউজিয়াম খুব সুন্দর। খুব সুন্দর। তখন বলছিলাম পুলিশ মিউজিয়ামের কথা, খুব সুন্দর। আপনার ধরুন বেহালায় যে জোকাতে আছে একটা গুরু সদয় মিউজিয়াম, যেখানে খুব ভালো মুখোশের কালেকশন আছে, হুম। খুব ভালো। মাঝখানে বন্ধ হয়ে গেছিল ওটা। জোকার কোথায়? জোকাতে একদম শেষ মাথায় ডান দিকে একটা গুরু সদয় মিউজিয়াম আছে। বা জোকা সোজা চলে গেলাম হুম, আপনি ধরুন জেমস লং দিয়ে যদি যান, আর যদি রাউন্ড আবার দিয়েও যান, জোকারটাতে উঠলাম, জোকার যে মুখটা মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনটা মুখটা ওইখানটাতেই ডান দিকে আছে আচ্ছা। গুরু সদয় মিউজিয়াম। সেটা জানি না এখন হসপিটাল উল্টো দিকে কি ওই দিকটা? একটু এগোতে হবে। আচ্ছা। ওখানে একটা মিউজিয়াম আছে। এরকম ধরুন অনেক ছোট ছোট মিউজিয়াম আছে, যেগুলো অফকোর্স ইন্ডিয়ান মিউজিয়াম তো আমাদের আছেই, হুম, হুম। যেটা এশিয়ার লার্জেস্ট বা এখন বোধহয় সেকেন্ড লার্জেস্ট, জানি না। সেটা ছাড়া এরকম আরো অনেকগুলো মিউজিয়াম আছে যেগুলো কিন্তু আননোন মিউজিয়াম, আমরা কম জানি সেগুলো সম্বন্ধে, বা সেগুলো খুব সুন্দর। মানে কেউ যদি চায় মিউজিয়াম দেখবে, যারা ভালোবাসেন মিউজিয়াম দেখতে, আমরা তো বিদেশে গিয়ে মিউজিয়াম দেখি, আমরা শহরে কটা এবং মিউজিয়াম সেই ইতিহাস না জেনেই দেখি। ইতিহাস না জেনেই দেখি। আচ্ছা, তবে একটা শহরকে চেনা যায়, একটা জাতিকে চেনা যায় কিন্তু তার মিউজিয়াম দিয়ে। অফকোর্স অফকোর্স। আচ্ছা, আপনি এই যে ট্যুর গুলো করছেন, ট্যুরে তো বিভিন্ন ধরনের আপনার গেস্ট আসছে, ইয়াং জেনারেশনের আর্জ কতটা যে একটা শহরকে জানবো বা বিভিন্ন তার ইতিহাস সম্বন্ধে জানবো? ইয়াং জেনারেশন কিন্তু আসছেন, এরকম নয় যে শুধু বয়স্ক মানুষ আসছেন, ইয়াং জেনারেশন আসছেন, তারা দেখছেন, বাইরের লোকও আসছেন। মানে আমাদের অনেক কলকাতা থেকে বাইরে যারা আসেন আমরা তাদেরকে দেখাই, ইভেন বিদেশিরা আসেন, আমরা বিদেশিদেরকেও দেখাই কলকাতা শহর, রাতের কলকাতা দেখাই, যারা ধরুন বাইরে থেকে এসছেন। আর মানে যারা ধরুন আমরা কলকাতার বাঙালি, এখানে এই শহরেই বড় হয়েছি, আমার তো শহরটা জানাই, শহরটা নতুন করে আমি দেখবো কেন, এটা একটা অনেকে ভাবেন আর কি। আমার তো জানাই, জিপিও তো আমি জানি, জিপিও আমি কি দেখবো, আমি তো গত 30 বছর ধরে 5 দিন রোজ অফিস যাই। কিন্তু এবার সেই মানুষও কিন্তু জিপিও দেখছেন, রাত্রিবেলা আসছেন, তারা দেখছেন, তারা শুনছেন। দেখুন, আমরা তো শহরটা ভালোবাসি সবাই, আমাদের নিজেদের শহর। এবার যখন আমি শহরটা সম্বন্ধে আপনাকে বলছি, একটা কোনো তথ্য দিচ্ছি যেটা হয়তো আপনি কোনো করাতে মিস করে গেছেন, আপনি হয়তো আগে জানতে পারেননি সেটা, তখন কিন্তু ইন্টারেস্টিং শুনছেন। ইভেন আমাদের এখানে একটা বাড়ি আছে, ডেড লেটার অফিস তার নাম, একদম দেখবেন বিবাদীবাগের মুখটায় যে বাড়িটা, ওটা সম্বন্ধে যখন ডেড লেটারের গল্প বলি, ডেড লেটার কি করে হলো, ডেড লেটার মানেই বা কি, লোকে কিন্তু ইন্টারেস্টিং শুনছেন। উল্টো দিকে দেখবেন একটা ঠিক রাইটার বিল্ডিং এর পাশে একটা চার্চ আছে সাদা রঙের, সেন্ট অ্যান্ড্রুস কার্ভ বলে, নিশ্চয়ই দেখেছেন, যেটা সোজা এখান থেকে দেখা যায়, ওপর মাথাটা চূড়ো মতন, ওটা স্কটিশ চার্চ। তার ওরা গল্প আছে যে স্কটিশদের সঙ্গে ইংলিশদের একটা সারাক্ষণ ঝগড়া থাকতো আর কি, মানে ইংল্যান্ড আর স্কটল্যান্ডে সারাক্ষণ ঝগড়া, কে বড় কে ছোট ইত্যাদি। তো সেন্ট জনস চার্চ যেটা আমাদের এখানে খুব কাছে, সেটা তো তখনকার দিনে ছিল সব থেকে বড় চার্চ এবং অনেক উঁচু, ওটা ছিল অনেক উঁচু চার্চ। তো তখন স্কটিশ চার্চ তৈরি হলো, যেটার নাম হলো সেন্ট অ্যান্ড্রুস কার্ভ, তারও হাইট হয়ে গেল সমান। এবারে ওরা কি করলো, ওরা তার মাথায় একটা মুরগি বসিয়ে দিল। যেই মুরগিটা এখনো মুরগিটা আছে, যদি দেখেন দেখবেন মুরগিটা দেখা যায়, যেই মুরগিটা বসানো হলো অমনি স্কটিশ চার্চ উঁচু হয়ে গেল। এবার লেগে গেল ঝামেলা, কারণ তখন তো সিএমডিএ ক্যালকাটা যারা আর কি রক্ষণাবেক্ষণ করেন, তারা তো ব্রিটিশ, তারা তো উঁচু, আমাদের থেকে উঁচু চার্চ আমরা তো করবো না রক্ষণাবেক্ষণ, কিন্তু স্কটিশ চার্চ উঁচু হয়ে গেল মুরগির জন্য। সেই নিয়ে প্রচুর ঝগড়া, প্রচুর বাকবিতণ্ডা, কি করা যায়, এর মেনটেনেন্স কিভাবে করা যায়। ফাইনালি ব্রিটিশরা বলেন ঠিক আছে, we will do the maintenance, but we will not do the maintenance of the cock. এবং সেটাই হলো, মুরগির তলা অব্দি মেনটেনেন্স হলো, মুরগির কোনো মেনটেনেন্স হলো না, কিন্তু সে মুরগি এখনো লাগানো আছে। এবং এই যে চার্চটা, এখানে আগে একটা কোর্ট ছিল, যে কারণে এই রাস্তাটার নাম ওল্ড কোর্ট হাউস স্ট্রিট। মানে মুরগি চিরকাল মুরগি ছিল, এখন মুরগি আজও আছে। বেশ, এই গল্প করতে করতে আমাদের স্টুডিওর ঘড়ি বলছে রাত 10টা বেজে 27 মিনিট হয়ে 38 সেকেন্ড।
আর মিনিট দুয়েক পর আমরা চলে আসবো এফএম এ। মানে যারা অপেক্ষা করে আছেন যে ফোনে আমাদের সঙ্গে কথা বলবেন বা রেডিওতে আবার শুনবেন আমাদের, তারা আর মিনিট দুয়েকের মধ্যে আবার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো। কারণ কলকাতা শহর যখন, আর আপনি আবার একটা নেশা ধরিয়ে দিয়েছিলেন, রাতের কলকাতার কথা বলছিলেন। অনেক মানুষ আছেন যারা রাতে কলকাতা ঘুরতে পছন্দ করেন। আপনি যে চায়ের দোকানগুলোর কথা বললেন, সেখানে তো রাতে গিয়ে লাইন দিতে হয়, রাতে মানে গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না। সুতরাং আপনাদের কাছে যখন আসে, যে আপনারা যখন এই ঘুরে দেখান শহর, এরকম আবদার আসে রাতের কলকাতা দেখানো? হ্যাঁ, যেহেতু আমরা রাতের কলকাতাটা মূলত দেখাই, আমাদের এটা একটা সাবজেক্ট রাতের কলকাতা, আমাদের কাছে আসেন লোকজন রাতের কলকাতা দেখতে, চাইতে জানতে আসেন, এবং আমরাও তাদেরকে ঘোরাই। অফকোর্স শুধু কি রাতের কলকাতা, দিনের কলকাতাও দেখতে আসেন। দিনের বেলা তো শহরটাকে ঠিক মতো দেখা যায়, জায়গাগুলোতে ঢোকা যায়, রাতে সব জায়গায় আমরা ঢুকতে পারি না, এটা একটা ব্যাপার। একদম তাই, ঘড়ির কাঁটা বলছে আর 1 মিনিট কয়েক সেকেন্ড পরেই কিন্তু আমরা লাইভ চলে যাব এফএম এ। আর তাতে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, আমাদের যে যে বিষয়গুলো আমরা পেন্ডিং রেখে দিয়েছি, আপনাদের জন্য রেখে দিয়েছি এফএম এ আমরা আলোচনা করবো বলে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা বলবো। এমন অনেক কিছু রেখে দিয়েছি, বিশ্বজিৎ দা চাইছিল আমরা ফেসবুকে। আমি ওটাই বলতে চাইছিলাম যে কিছুতে রাজস্বী আপনাদের জন্য বলতে দেবে না। রাজস্বী বলেছে যে পরে সবাইকে নিয়ে একসঙ্গে আলোচনা হবে, সেই কারণে বিষয়গুলোকে ব্যাংক করে রাখা হয়েছে। আপনারা এলেই আমরা আবার সরাসরি সেই বিষয়ে চলে যাব। কিন্তু আপনাদের ফোন নাম্বারটা বলে দিই, যে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন 99030992, এই নাম্বারে এসে আপনি আপনার হোয়াটসঅ্যাপ করবেন, না যারা ফোন করবেন 22488085 এই নাম্বারে। বেশ, স্টুডিওর ঘড়ি বলছে আর 30টা সেকেন্ড বাকি, 30 সেকেন্ড পরে আমরা কিন্তু লাইভ চলে আসবো। আর লাইভ চলে আসার পরে কিন্তু এফএম গোল্ড মানে 100.1 এফএম গোল্ডেও কিন্তু আপনারা আমাদের শুনতে পাবেন। আর এই অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করছেন, আপনারা জানছেন, আমরাও জানছি ইতিহাস সম্বন্ধে, কলকাতার ইতিহাস সম্বন্ধে। কারণ এই কলকাতার ইতিহাস সম্বন্ধে যত জানবো, কোথাও যেন ভেতরে একটা আরো জানার ইচ্ছে তৈরি হচ্ছে, তাই তো? একদম তাই শুনতে থাকুন এফএম গোল্ড এবং দেখতেও থাকুন আমাদের 100.1 এফএম গোল্ডের পেজ। শুনছেন এফএম গোল্ড, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট। আর সঙ্গে স্পেশালিস্ট নিয়ে আমাদের সাথে রয়েছেন কুণাল গুহ, এবং শুধুমাত্র কুণাল গুহ বললেই তার পরিচয় পাওয়া যাবে না, কারণ এই শহরকে একদম পরতে পরতে যিনি চেনেন, নিজে দেখেছেন, শুধু দেখেছেন নয়, অন্যকে দেখিয়েছেন। এই যে একসঙ্গে নিজে দেখা এবং অন্যকে দেখানো, এই কাজটা করে আসছেন। আরো একবার স্বাগত জানাই আপনাকে। ঠিক সংবাদের পরে আমরা ফিরে এলাম আমাদের এফএম গোল্ডে, কারণ এর আগে আমাদের কথা হচ্ছিল ফেসবুক পেজে এফএম গোল্ড এবং আকাশবাণী কলকাতায়, এবং যারা প্রসঙ্গ কিন্তু আমি তুলে রেখেছি তোমার সাথে যুদ্ধ করে। হ্যাঁ, এবং আপনারা যারা মিস করে গেছেন, যে এতক্ষণ হয়তো শুনতে পারেননি, তারা সরাসরি আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে শুনে নিতে পারেন যে আমরা কি এতক্ষণ আড্ডা মারলাম, আলাপচারিতায় ছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদেরও হয়তো উৎসাহ আছে। আর অনুষ্ঠান শুরুতেই ফোন আসতে শুরু করেছে, কারণ যারা ফোন করছে 22488085 তাদের সঙ্গে আগে কথা বলে নিয়ে, কারণ অনেকক্ষণ তারা অপেক্ষা করেছিল। তারপর আমরা যাব সরাসরি প্রশ্নে। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। আমার এই বিষয়টা জানার ইচ্ছে আছে, যেহেতু আমি নিজে আমাদের ফ্যামিলি আর্কাইভসটা অ্যাডমিন করি, মিত্তির বাড়ি আর্কাইভস, এবং আমাদের হাতিবাগান অঞ্চলে ট্রাম রাস্তার ওপারে দর্জিপাড়াতে অনুশীলন সমিতির একটা হেরিটেজ মার্কিং কলকাতা পুরসভা থেকে করা শুরু হয়েছে। যে যে বাড়ি বা যে যে অংশতে স্বাধীনতা সংগ্রামীরা থাকতেন বা জড়ো হতেন বা আত্মগোপন করতেন, সেই স্ট্রাকচার গুলোকে হেরিটেজ ট্যাগ দিয়ে সেগুলোকে স্বীকৃতি দেওয়া। এবার ব্যক্তিগত উদ্যোগে কোনো নাগরিক যদি তার নিজের গৃহ বা নিজের বাসভবনের এইরকম কোনো ঐতিহ্য সম্পর্কে সচেতন হন, তিনি এই যে ঐতিহ্যের এই যে শিলমোহরটা, হেরিটেজ ট্যাগ পাওয়াটা কলকাতা পুরসভা থেকে, প্রশাসন থেকে, এইটার প্রসেসটা মানে আবেদন করা বা সেইটা কিভাবে অর্জন করতে হয়, এই বিষয়টা যদি খুব একটু স্বল্প পরিসরের মধ্যে বলেন খুব ভালো হয়। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও, সুন্দর একটি বিষয় তুলেছেন। আমাদের প্রত্যেকে মানে এমন অনেক মানুষ আছেন যাদের পরিবারের সঙ্গে ঐতিহ্য যুক্ত আছে, এবং এই ঐতিহ্য সেই পরিবারের মানুষ, সেই অঞ্চলের মানুষ তারা জানেন, কিন্তু একে স্বীকৃতি দেওয়ার জন্যে সরকার এবং প্রশাসন তার কাছে আবেদন করতে হয়। প্রথমেই বলি যে কলকাতা পুরসভার একটি বিভাগ রয়েছে, সেই বিভাগে গিয়ে আপনি আবেদন করতে পারেন এবং তার জন্য কতগুলি প্রামাণ্য তথ্য দিতে হবে। তারপরে পুরসভা উদ্যোগ নিয়ে কতগুলো স্তরে উদ্যোগ নেওয়ার পরে আপনাকে জানাবে যে এটা এই তকমা, হেরিটেজ তকমা পেতে পারে কিনা। এবং এর পাশাপাশি আরো কিছু সংস্থা রয়েছে যারা হেরিটেজ তকমার জন্য কাজ করেন, এবং তারা এই তথ্যগুলোকে, খালি তথ্য দিলে হয় না, সেই তথ্যকে সাপোর্ট করার জন্য যা দরকার সেগুলো দিয়ে আবেদন করেন। তবে দুটো কথা বলি, কলকাতা পুরসভায় যোগাযোগ করতে পারেন, সেখান থেকে দেওয়া হয়। আর যেটা ইউনেস্কো দেয় তার প্রসেসটা আরো একটু কঠিন, সেখানে বেশ কিছু তথ্য সেখানে পাঠাতে হয়, এবং আপনি যদি তাদের ওয়েবসাইটে যান, কলকাতা পুরসভার ওয়েবসাইটেও পাবেন, আবার ইউনেস্কোর ওয়েবসাইটেও পাবেন, সেই তথ্যগুলো দিয়ে তাদের কাছে আবেদন জানানোর রীতি। বেশ। আর আমরা যখন ফেসবুকে লাইভ ছিলাম তখন যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম সেখানেও কিন্তু আপনাদের আরো একবার আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাব যে কিভাবে একজন মানুষ এইভাবে গাইডের কাজটা করতে পারে। সেই ব্যাপারটা নিয়েও কিন্তু আমরা একটা বিকল্প কর্মসংস্থান, সে ব্যাপারেও স্যারের কাছ থেকে একটু আমরা জেনে নিয়েছিলাম। তাই আরো একবার চলে যাব স্যারের কাছে। একজন মানুষ সে টুরিস্ট গাইড হতে চায়, তাকে কেরিয়ার সেভাবে গড়ে তুলতে চায়, কিভাবে সে? ইন্ডিয়া ট্যুরিজমের একটা কোর্স আছে যেটাকে বলা হয় IITF, ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিজম ফ্যাসিলিটেটর। এবারে এটা একটা ওয়েবসাইট আছে, আপনি IITF এর ওয়েবসাইট লিখলে গুগলে আপনাকে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেবে। ওখানে আপনাকে পরীক্ষা দিতে হবে, মানে বছরে দুটো পরীক্ষা, একটা জুনে হয়, একটা ডিসেম্বরে হয়। তার একটা ফিজ আছে, ফিজটা জমা দিয়ে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পরে আপনি ইন্ডিয়া ট্যুরিজমের গাইড, এটা প্রথম ধাপ। প্রথম ধাপটা আপনি যখন পেরোবেন, তারপরে একটা দ্বিতীয় ধাপ আছে। দ্বিতীয় ধাপে আপনি যখন পরীক্ষা দিয়ে পাশ করবেন তখন আপনি ইন্ডিয়া ট্যুরিজমের অথরাইজড গাইড হয়ে যাচ্ছেন। এবং যদি আপনাদের প্রপার কার্ড থাকছে, এবং যারা গাইডের কাজ করেন, অনেক মানুষ আছেন কলকাতা শহরে যারা ইন্ডিয়া ট্যুরিজমের অথরাইজ গাইড। তারা বিভিন্ন রকম মানুষকে, যারা মূলত এটা তো বাইরে থেকে যারা আসেন তাদেরকে দেখান শহরটা ঘুরে, শহর এবং কি রাজ্য। আজকে তো ধরুন শুধু কলকাতা নয়, অনেকে মুর্শিদাবাদেও বেড়াতে যান, এখান থেকে অনেকে সঙ্গে গাইড যান, তারা যান। এটা কিন্তু একটা বেশ ভালো প্রফেশন, মানে এই প্রফেশনে কিন্তু অনেকেই ঠিকঠাক ভাবে আছেন আর কি এই প্রফেশনের মধ্যে দিয়ে। এটাই এই প্রফেশনের কোনো টার্গেট নেই, এই প্রফেশনে কোনো টার্গেট নেই, না কোনো টার্গেট নেই, এবং হোপফুলি ভিসিও হয় না, ভিসিও হয় না। কিন্তু এই প্রফেশনে না একটা ভালো লাগা, যদি আপনি ইতিহাস ভালোবাসেন এই প্রফেশনে কিন্তু এক্সেল করার প্রচুর নতুন নতুন মানুষের সাথে আলাপ হবে, প্রচুর নতুন নতুন মানুষের সাথে আলাপ হবে, অনেক কিছু জানা যায়, মানে অনেক রকম ইনফরমেশন জানা যায়, অনেক রকম ভাবে একটা জায়গা হয়তো আমি একটা চিন্তাধারা নিয়ে দেখি, একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ জানতে পারা যায়। একটা অন্য মানুষ, প্রত্যেকটা মানুষ তো আলাদা, তাদের দেখার ধরনটাও আলাদা। তো দেখা গেল আপনার কাছে কোনো তামিলনাড়ু থেকে মানুষ এসেছে, তাকে আপনি বোঝাচ্ছেন, মানে এটা একটা বলছে একটা কোথাও একটা অন্য ধরনের কালচার, অন্য ভাষা, তার সাথেও মেশা, একদম অদ্ভুত ভালো লাগে। এটা খুব ভালো লাগে, প্রতিদিন নতুন মানুষের সঙ্গে দেখা হবে। আমি সঙ্গে একটি বিষয় জানতে খুব আগ্রহী, এবং আমার মনে হচ্ছে যখন আপনি বলছেন এই হেরিটেজ ওয়ার্কের ক্ষেত্রে যাদেরকে নিয়ে যান বেড়াতে, তাদের ফুড হ্যাবিটস, কলকাতার খাবার দেখে তারা কি? এটা না, ধরুন আজকে তো হেরিটেজ ফুড ওয়াকও হয়, এবারে কলকাতার স্ট্রিট ফুড কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে আজকে অন্যান্য শহরেও স্ট্রিট ফুড, আমাদের কারোর পেট খারাপ হয়নি, ওটাকে কারোর পেট খারাপ হয় না, সব শহরেই স্ট্রিট ফুড আছে। কলকাতা শহরের স্ট্রিট ফুড খুব ইন্টারেস্টিং, এবং আমরা যখন যাই, যখন ফুড ওয়াকও হয় আমাদের, মানে খাবার নিয়ে হয়, সেখানে ধরুন অফকোর্স পুরোনো কলকাতার খাবার, ধরুন উত্তর কলকাতায় যে দোকানগুলো, যাদের চপ কাটলেট খুব বিখ্যাত, সেইখানকার চপ কাটলেট, ইভেন ধরুন এই যে আমরা রোল খাই, রোলটা তো মূলত বাংলায়, এখানেই পাওয়া যায়। এই রোলের ইতিহাস বলা হলো, রোল কি করে তৈরি হয়েছিল, মাটন রোল কি করে তৈরি হলো, কোন দোকানে প্রথম মাটন রোল বানানো হয়েছিল। অফকোর্স তাকে একটা মাটন রোল খাওয়ানো হবে, নাহলে তো সে মজাটা পাবে না। মাটন রোল খেতে খেতে মাটন রোলের ইতিহাস শুনছে। এটা একটা বেশ, এটা বেসিক্যালি বলা হয় যে বাবু কালচার যখন ছিল, মানে যখন ধরুন আমরা অফকোর্স তখন আন্ডার দ্য ব্রিটিশ রেজিম, এবারে কলকাতায় বাঙালি বাবুরা তারা সকালবেলা অফিস ছুটছে, 10টা 5টার ডিউটি, তখন তো আর
সাহেবের আন্ডারে। এবার তখন তাদের কি হচ্ছে, সময় অনেক সময় কম পড়তো, তখন তারা যে যাওয়ার পথে চটজলদি রুটি আর মাংস খাবে। এবার রুটি আর মাংস খেতেও তো সময় লাগে, তখন যেটা হয়েছিল যে চটজলদি খাবার জন্য একটা রুটি বা পরোটার মধ্যে মাংসটাকে ঢুকিয়ে মুড়ে দেওয়া হলো। এবং এটা না ব্রিটিশরাও ভালোবাসতেন, কারণ ওরা আবার হাতে তো আমরা যেরকম বাঙালিরা হাত দিয়ে খাই, তো হাত দিয়ে খাওয়ার ব্যাপার নেই, ওরা কাঁটা চামচে দেবে, কাঁটা চামচে দিতে পরোটা খেতে পারবে না। তখন কি হতো, কাগজ দিয়ে ওটাকে মুড়ে দেওয়া হতো, তো সেটাকে বলা হতো কাঠি রোল। এবারে কাঠি রোলের গল্পটা কি, কলকাতা শহরে যেটা হয়, তখন বড় বড় ওই শিক কাবাবের মধ্যে করে, বড় বড় শিকের মধ্যে এরকম ওই কাবাব ঢুকিয়ে সেই লোকে কাবাব করা হতো, পরোটার মধ্যে দিয়ে ওটাকে রোল করে দেয়া হতো। এবার দেখা গেল এক সময় যে মানে এত ডিমান্ড যে শিক সব দেয়া যাচ্ছে না আর কি, তখন ছোট ছোট বাঁশের এরকম কঞ্চির মধ্যে, যেখান থেকে কাঠি রোল কথাটা এসছে, তার মধ্যে করে ওগুলো এখনো দেখবেন কাঠি কাবাব, কাঠি রোল পাওয়া যায়, তো ওই ছোট ছোট বাঁশের স্টিক পাওয়া যায়, তার মধ্যে করে ওখান থেকে কিন্তু হয়েছে কলকাতা শহরে। পরবর্তীকালে রোল তো একটা আমাদের প্রতিদিনের খাবার, এবং সেটা তার অনেক রকম প্রেশারের জন্য তো সে আছেই, খেতেই হবে, এটা তো ছাড়া যায় না। বেশ, হ্যাঁ, রোলের কথা বলছিলেন, তার কারণ রোল নিয়ে তো আমাদের বাঙালিদেরই আছে, এবং খাওয়ার কথা জিজ্ঞেস করছি না, কিন্তু এখান থেকে আরো একটা বিষয় চলে আসি, যেটা একটু আগে আমরা কথা বলছিলাম, যে রডা আমহার্স্ট নিয়ে যে ইতিহাস এই কলকাতা শহরে রয়েছে, ঠিক কোথায় রডা আমহার্স্টে কি হয়েছে? এটা বেসিক্যালি এটা একটুখানি বলি, রডার আমহার্স্ট যেটা হয়, এটা না বেসিক্যালি একটা অস্ত্র লুণ্ঠন হয়েছিল, যেখানে বিনা রক্তপাতে অস্ত্র লুণ্ঠন হয়েছিল, যেটাকে স্টেটসম্যান পত্রিকা লিখেছিল দ্য গ্রেটেস্ট ডে লাইট রবারি। এটা সম্বন্ধে বলতে গেলে একটু যদি বলি, সেটা হচ্ছে যে এটা এই অনুশীলন সমিতির কথা আমরা একটু আগে বলছিলাম, অনুশীলন সমিতির অনেকগুলো এরকম ব্রাঞ্চেস এসেছিল, তার মধ্যে একটা ছিল আত্মোন্নতি সমিতি, যেটা করেছিলেন বিপিন বিহারী গাঙ্গুলি। একটা ছিল ঢাকা মুক্তি সংঘ। এবারে এই বিপিন বিহারী গাঙ্গুলির এক বন্ধু ছিলেন, তার নাম ছিল কালিদাস মুখার্জি। তিনি রডা অ্যান্ড কোম্পানিতে চাকরি করতেন। রডা অ্যান্ড কোম্পানি এরা ছিল গান মার্চেন্ট, এরা ব্রিটিশদের অস্ত্র সরবরাহ করতো। এদের অফিস ছিল হচ্ছে ভ্যান্সিটাট রোতে, যেটা বেসিক্যালি এখন যে টেলিফোন ভবন তার উল্টো দিকের বাড়িটা, স্ট্যান্ডার্ড অ্যাসুরেন্স বিল্ডিং বলে একটা বাড়ি আছে, তার পেছনে ভেতরে একটা রাস্তা আছে, এটাকে নাম ছিল সেই সময় ভ্যান্সিটাট রো, তার ভেতরে ওদের গোডাউন ছিল। এবারে বিপিন বিহারী গাঙ্গুলি তার বন্ধু কালিদাস মুখার্জি যিনি ছিলেন, তার সুপারিশে শ্রীশ মিত্র বলে এক ভদ্রলোককে তিনি রডা অ্যান্ড কোম্পানিতে চাকরিতে ঢুকিয়ে দিলেন। শ্রীশ মিত্র ছিল অনুশীলন সমিতির একজন সদস্য। শিরিষ মিত্রর মূল উদ্দেশ্য ছিল যে রডা অ্যান্ড কোম্পানিতে চাকরি করে খবর বার করা এবং সে খবরগুলোকে জানিয়ে দেয়া বিপ্লবীদের। তো এরকম একদিন উনি খবর পেলেন যে 1914 সালে একটা খবর এলো যে একটা খুব বড় কনসাইনমেন্ট আসছে অস্ত্রের, যেটা জার্মান C96 মাউজার পিস্তলস এবং তার সঙ্গে অনেক কার্ট্রিজেস আসছে কলকাতা শহরে। আর কাস্টমস অফিস তখন ছিল এখন যেখানে রিজার্ভ ব্যাংক, সেখানটায়। এবার খবর উনি দিয়ে দিলেন যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। তখন বিপ্লবীরা প্ল্যান করলেন, তাহলে আমাদের তো অস্ত্র লুট করতে হবে, কারণ তখন অস্ত্রের খুব অভাব, মানে একটা সশস্ত্র বিপ্লব করতে গেলে তো অস্ত্রের দরকার, অস্ত্রের অভাব, অস্ত্র লুট করতে হবে। এবারে লালবাজারের একদম নাকের ডগায় একটা জায়গা আছে যার নাম হচ্ছে আপনার ছাতাওয়ালা গলি। এই ছাতাওয়ালা গলিতে মিটিং বসলো আত্মোন্নতি সমিতির অনুকূল মুখার্জি এবং ঢাকা মুক্তি সংঘের শ্রীশ পাল, তারা মিটিং করলেন, আরো কয়েকজন ছিলেন মিটিংয়ে। সেখানে প্ল্যান হলো কিভাবে এই অস্ত্র লুট করা যায়। সেটা ছিল আগস্ট মাস 1914 সাল। এবারে শিরিষ মিত্র খবর দিলেন যে 26 তারিখ নাগাদ এটা আনলোড করা হবে কাস্টমস অফিস থেকে। সেই হিসেবে প্ল্যান অনুযায়ী শিরিষ মিত্র 26 আগস্ট সকালবেলা অফিসে জয়েন করলেন। আর তখন এখানকার যিনি মেন মানুষ ছিলেন তার নাম ছিল FB প্রাইক সাহেবের আন্ডারে শিরিষ মিত্র সকালবেলা যেরকম প্রতিদিন যান সেদিন জয়েন করলেন। করে এবার সমস্ত কাগজপত্র তাকে দেয়া হলো, চলে যাও কাস্টমস অফিসে। সেখান থেকে প্রায় 202খানা বাক্স আসছে, যার মধ্যে কার্তুজ এবং বন্দুক ভরা আছে, সেগুলো তুমি নিয়ে এসো। উনি 6টা গরুর গাড়ি নিয়ে উনি চললেন সকালবেলা কাস্টমস অফিসের দিকে। এবারে আগের দিন তো বিপ্লবীরা প্ল্যান করে রেখেছিলেন, তারা একজন ছিলেন, তার নাম ছিল হরিদাস দত্ত। উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। হরিদাস দত্তকে সাজানো হলো একজন বিহারি গাড়োয়ানের মতো করে একটা নতুন আরেকটা গরুর গাড়ি, 7 নম্বর গরুর গাড়ি, সেটাকে ওই 6টা গরুর গাড়ির সঙ্গে পাঠানো হলো। এবারে অবভিয়াসলি সেই গাড়িটা একটু দেরিতে পৌঁছেছিল। তাকে দেখে শিরিষ মিত্র প্রচন্ড চিৎকার চেঁচামেচি করলেন যে তুমি কেন দেরি করে এসেছো, আমরা যাচ্ছি একসঙ্গে। সবাই মনে করলো 7টা গাড়ি একই দলের,
7টা গাড়ি চলে গেল কাস্টমস অফিসে। এবারে সেখানে বাক্সগুলোকে আনলোড করা হলো, করে ওগুলো গাড়িতে তোলা হলো। 192টা বাক্সকে তোলা হলো 6টা গাড়িতে, আর সপ্তম গাড়িটাতে 10টা বাক্স তোলা হলো। তুলে গাড়িগুলো আবার ফিরে এলো ভ্যান্সিটার রোডে। এবারে একটা জায়গায় ভ্যান্সিটার রোডে যখন অফিসে ঢুকছে, তখন 6টা গাড়িতে ঢুকে গেল অফিসে। 7 নম্বর গাড়িটা যেটা চালাচ্ছিলেন হরিদাস দত্ত, সে কিন্তু অফিসে ঢুকলো না, সে সোজা চলে গেল মলঙ্গি লেনের দিকে। মানে এখন যেখানে হিন্দ সিনেমা, সেটা এখানে ছিল 39 মলঙ্গি লেন, যেখানে অনুশীলন সমিতির আত্মোন্নতি সমিতির অফিস ছিল। ওটা অ্যাকচুয়ালি সেই গাড়িটা চলে গেল ওখানে, এবং 6টা গাড়িতে ঢুকে গেল। ব্রিটিশরা টেরও পেল না যে একটা গাড়ি এবং 10 বাক্স কার্তুজ এবং বন্দুক মিসিং। এবারে শিরিষ মিত্র 6টা গাড়ি নিয়ে ঢুকলেন, ঢুকে খানিক বাদে বললেন, আরে 7 নম্বর গাড়িটা কোথায় গেল? বলে উনি হন্তদন্ত হয়ে 7 নম্বর গাড়িটা খুঁজতে পেরোলেন। শিরিষ মিত্র আর ফিরলেন না। এবারে 3 দিন পরে 29শে আগস্ট, এই ঘটনাটা ঘটেছিল 26শে আগস্ট, 29শে আগস্ট তখন ব্রিটিশদের টনক নড়ল যে এরকম তো একটা গাড়ি পাওয়া যাচ্ছে না এবং আমাদের কাস্টমস ক্লিয়ারিং ক্লার্কও নেই। তখন তারা কমপ্লেন করলেন লালবাজারে, যেরকম গাড়ি পাওয়া যাচ্ছে না, কাস্টমস ক্লিয়ারিং এজেন্টকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার সেদিন কি হয়েছিল, ওই একটা গাড়ি, এবার গাড়িটা চলে গেছিল মলঙ্গ লেনে। সেখানে প্ল্যান ছিল একটা মোটর গাড়ির এসে এই বন্দুকগুলোকে সরিয়ে নিয়ে যাবে ওখান থেকে। মোটর গাড়িটা সেদিন আসতে পারেনি, কোনো কারণে আসেনি। ওরা ওখান থেকে 2-3টে ওই ঘোড়ার গাড়িকে ভাড়া করেছিলেন, করে ওখান থেকে 3 নম্বর জিলিয়াপাড়া লেনে ভুজঙ্গভূষণ ধর বলে একজনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তিনি আবার প্রেসিডেন্সি কলেজে ফিজিক্সের ছাত্র ছিলেন। তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে প্রায় 52টা বন্দুক এবং 46,000 কার্তুজ ওখানে ছিল, যেই 10টা বাক্সে। সেই C96 বন্দুকগুলোকে ওখান থেকে রাতারাতি সেগুলোকে সিন্ধুকে ভরে সেই কাঠের পেটিগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় এবং সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে থাকে। 3 দিন বাদে যখন ব্রিটিশরা জানতে পারে যে এরকম একটা ঘটনা ঘটেছে, তখন চারিদিকে হই হই রব পড়ে যায়। খোঁজ করতে গিয়ে বা আস্তে আস্তে সেই ঘোড়ার গাড়িগুলোকে ওরা খোঁজ পান, সেখান থেকে জানতে পারেন কোথায় গেছে এই গাড়িগুলো। সেখানে যাওয়া হয়, সেখানে গিয়ে ফাইনালি ওরা কিছু উদ্ধার করতে পেরেছিল। প্রায় হরিদাস দত্ত ধরা পড়েছিলেন, যখন ধরা পড়েছিলেন প্রায় 23,000 কার্তুজ এবং অলমোস্ট 18-20টা মতন বন্দুক পাওয়া যায়, 22টা মতন বন্দুক পাওয়া যায়। বাকি বন্দুক আর কার্তুজে কিন্তু কোনোদিন কোনো হদিশ পাওয়া যায়নি, সেগুলো অলরেডি চলে গেছিল বিভিন্ন বিপ্লবীদের কাছে। পরবর্তীকালে আমরা দেখেছি বাঘা যতীনের কাছে কিছু ছিল, যে বুড়িবালামের তীরে যে লড়াই হয়েছিল সেখানে এই বন্দুক ইউজ করা হয়েছে, আর অন্যান্য অনেক জায়গায় সেগুলো চলে গেছে। এবং 3 দিন পরে যখন ঘটনাটা ঘটেছিল, এবং তারপর 30শে আগস্ট স্টেটসম্যান পত্রিকা তার এতে লিখেছিল, যে বড় বড় করে লিখেছিল, দ্য গ্রেটেস্ট ডে লাইট রবারি। এই যে ঘটনাটা ঘটেছিল, এই অস্ত্র লুণ্ঠন, এটা কিন্তু খুব একটা মানুষের জানে না। আজকে যদি আপনি হিন্দ সিনেমার সামনে যান, দেখবেন উল্টো দিকে একটা মূর্তি আছে, ইনফ্যাক্ট 4টে মূর্তি আছে 4 জনের। সেখানে এই যারা এই অস্ত্র লুণ্ঠনের মধ্যে ছিলেন তাদের মূর্তি আছে। আর শিরিষ মিত্র, মানে যিনি এই মূল কারিগর, তার কি হলো? তিনি তো 26 তারিখে 7 নম্বর গাড়ি খুঁজতে বেরোলেন, বেরিয়ে তিনি সোজা চলে গেলেন স্টেশনে। সেখান থেকে তিনি দার্জিলিং মেল ধরে পালিয়ে গেলেন। এবং পরবর্তীকালে তো হরিদাস দত্তকে ধরা পড়েছিলেন, ভুজঙ্গভূষণ দত্ত ধরা পড়েছিলেন, কিন্তু শিরিষ মিত্র কোনো খোঁজ আর কোনোদিনও কোথাও পাওয়া যায়নি। উনি কিন্তু ইতিহাসে হারিয়ে গেছেন। এই মুহূর্তে বন্ধু আছেন ইতিহাসের গল্প শুনতে, এবং তার নিশ্চয়ই কোনো জিজ্ঞাসা আছে, সরাসরি যাব তার কাছে। হ্যালো, নেই, শুধুই ইকো। আসলে ইতিহাসের ইকো কিন্তু আজকের অনুষ্ঠানে হচ্ছে। আমাদের শ্রীরামপুর হুগলি থেকে মৈনাক ব্যানার্জি হোয়াটসঅ্যাপ করেছেন। তিনি অবশ্যই একটু অন্য প্রসঙ্গ বলেছেন, যে খেলার শহর কলকাতার এটার সূচনা বিস্তার বিষয়ে একটু আলোচনা করলে উপকৃত হয়। এবং অবশ্যই খেলার মাঠের সাথেও তো একটা স্বাধীনতার আন্দোলনের এবং কোথাও সংগ্রামীদের কোথাও একত্রিত হওয়ার তো জায়গা ছিলই। যাবো তার প্রশ্নে, তবে তার আগে আরো একজন বন্ধু আছেন। হ্যালো, হ্যাঁ নমস্তে। নমস্তে। কৌশল হিম্মত সিং কা বলছি ববাজার থেকে। আর আপনারা যে আর্মসটা কথা বলছিলেন হিন্দ সিনেমার অপোজিটে, ওইটা শুনে আমি ফোন করতে বাধ্য হলাম। আমার পরদাদা মিস্টার হিম্মত সিং কা, উনি কিন্তু ফার্স্ট মারওয়াড়ি ছিলেন যিনি এইরকম ফ্রিডম ফাইটিং মুভমেন্টে অ্যাসোসিয়েটেড হয়ে জেলে যান। And he was involved in the Rhoda Arms case. তো ও বিপিন বিহারী গাঙ্গুলির সঙ্গে ইন্সপায়ার্ড হয়ে আমরা একটা জিনিস এখানে জানতে চাই। আপনি নিউজ পেপার রিপোর্টের কথা বললেন,
তো ওই তখন যেসব বেঙ্গলি নিউজ পেপার ছিল रेवोल्यूशनरी, जैसे कि जुगांतर, संध्या, जो सब हमने पढ़ा है, तो ये स्टेट्समैन तो अभी भी है, लेकिन वो सब बंगाली न्यूज़पेपर तो अभी नहीं रहा। इनका जो आर्काइव वगैरह है ये अभी कहाँ पर स्थित है, और इसका कोई म्यूजियम कलकत्ते में ये न्यूज़पेपर्स का कुछ है या नहीं? আপনি কি ফোনটা দেখে বন্ধু দিয়েছেন নামটা উনি? আমরা আর একবার জানতাম। আপনি আরো একবার এলে আপনার নামটা জানতে তবে এখন আসে না, কোথাও গায়ে কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ, এই হিম্মত সিং এর কথা উনি যে বললেন, আমি জাস্ট বলে রাখি যে এই যে আমরা হরিদাস দত্তর কথা বলছিলাম না, যিনি 7 নম্বর গাড়িটা চালাচ্ছিলেন, যাকে বিহারীদের মতো করে সাজানো হয়েছিল, সাজিয়েছিলেন মিস্টার হিম্মত সিং। আচ্ছা, হিম্মত তিনি সিং এর ওনার চুল কেটে ওনাকে বিহারীদের মতো করে পোশাক আশাক পরিয়ে সেরকম করে মেকআপ করেছিলেন। কিন্তু আপনি যিনি এসেছিলেন হিম্মত সিং এর উত্তরসূরি হিসাবে, তার সঙ্গে তিনি ফোনটা কেটে দিলেন। আর একটু কথা বলতে পারলে ভালো হতো। তিনি পারলে আরেকবার আমাদের ফোনে আসবেন, হ্যাঁ, বা আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমরা মূলত আপনি যেটা জানতে চাইছেন সেই সময়ের ইংরেজি সংবাদপত্র যেখানে এটা বেরিয়েছিল, স্টেটসম্যান, সে তাদের নিজস্ব আর্কাইভ আছে, সেটা স্টেটসম্যান হাউস। এই ঠিক আমরা যেখানে অনুষ্ঠান করছি এখান থেকে একটু আগে ওই সিএসসির বাড়ির ঠিক উল্টো দিকে, ওখান থেকে গিয়ে আপনি পেতে পারেন। আরেকটা জায়গায় আপনি গেলে অবশ্যই পাবেন, মোড়টাতে। আরেকটা জায়গায় আপনি পাবেন, সেটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরিতে। এবার ন্যাশনাল লাইব্রেরিতে এখন আলিপুরে সব সংবাদপত্র সংগ্রহ করা হয় না, কিছু কিছু সংবাদপত্র আছে যেগুলো ডিজিটাইজড করা হয়েছে, এবং সেটাও এই এসপ্ল্যানেড ইস্টে ন্যাশনাল লাইব্রেরির আরও একটা ব্রাঞ্চ আছে, সেখানে এই সংবাদপত্রগুলো সংরক্ষিত রয়েছে। এই দুটো জায়গায় গেলেই আপনি এটা পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি ফোনে আসেন, আরও একবার আপনার সঙ্গে আমরা কথা বলে নেব, এবং আপনার যে প্রয়োজনীয় তথ্য সেগুলো, এবং আমাদের সঙ্গে অতিথি রয়েছেন খুব সুন্দরভাবে যে বিষয়টা বলছিলেন, আর আপনি সেই বিষয়ে যিনি সরাসরি যুক্ত ছিলেন হিম্মত সিং, তার উত্তরসূরি হিসাবে আমাদের সঙ্গে কথা বললেন। এটা আমাদের একটা ভালো লাগার মুহূর্ত। হ্যাঁ, আমরা অনেকগুলো বিষয় আলোচনা করছিলাম, এবং এই আলোচনা করতে করতে যখন আপনি এই রোড আর্ম স্টেট ঘটনাটা বললেন, আপনি আলোচনার মাঝখানে রাজা সুবোধ মল্লিকের কথা বলেছেন, তার বাড়ির কথা ওয়েলিংটন স্কোয়ারে। সেটাও কি দেখতে যাওয়া যায়? কি অবস্থায় আছে? সুবোধ মল্লিকের বাড়ি দেখতে যেতে পারেন। ওখানে খুব খারাপ লাগে বলতে, বাড়িটা এখন ধ্বংসাবশেষ হয়ে আছে, মানে খুবই খারাপ অবস্থা। রক্ষণাবেক্ষণের প্রচন্ড রকম প্রয়োজন এক্ষুনি। মানে বাড়িটা তো যারা আছেন আর কি, তারা তো এটা ক্যালকাটা ইউনিভার্সিটিকে দিয়ে দিয়েছেন বাড়িটা, কিন্তু কিছু একটা শরিকি ঝামেলার জন্য সেটা প্রপারলি করা যাচ্ছে না। আর এই সুবোধ মল্লিকের ব্যাপারে একটা কথা বলি, যে হচ্ছে 1906 সালে বেঙ্গল ন্যাশনাল কলেজকে উনি 1 লক্ষ টাকা দান করেছিলেন, এবং সেই বেঙ্গল ন্যাশনাল কলেজ আজকের দিনে যাদবপুর ইউনিভার্সিটি। এবং তার সামনে যে রাস্তাটা যেটা গড়িয়া অব্দি গেছে, সেই রাস্তাটার নাম হচ্ছে রাজা সুবোধ মল্লিক রোড। এই রাস্তাটা ওনার নামই তৈরি, এবং অফকোর্স ওয়েলিংটন স্কোয়ারের নাম এখন সুবোধ মল্লিক স্কোয়ার। আপনি যে সুবোধ মল্লিকের কথা বললেন, রাজা সুবোধ মল্লিক, তার পাশাপাশি আরো একটা বাড়ির কথা বলবো, আর্য সমাজ যেটা, এবং কলকাতা শহরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে আর্য সমাজের যোগ আছে। কেন আমরা আর্য সমাজ দেখতে যাব? ভগৎ সিং এর সঙ্গে আর্য সমাজের যোগটা ঠিক কোথায়? আর্য সমাজের সম্বন্ধে বলি, আর্য সমাজের বাড়িটা যেটা বিধান সরণিতে, এই বাড়িটা, এটাকে বলা হয় আর্য সমাজ মন্দির, যেটা দয়ানন্দ সরস্বতী করেছিলেন, আমরা সবাই জানি। আর্য সমাজের মন্দিরটা তৈরি হওয়ার আগে এখানে যে মাঠটা ছিল, সেই মাঠেও কিন্তু অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এখানে লালবাল পাল, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক 3 জনে ভাষণ দিয়েছেন। এখানে বিদেশি কাপড় পোড়ানোর যে ঘটনাটা ঘটেছিল, যে দেশের কাপড়কে আমরা পরবো, বিদেশি কাপড় বর্জন করব, সেখানে তার জন্য বিভিন্ন ঘটনা ঘটেছে। সেখানে রাখি বন্ধন উৎসব হয়েছে। এবারে ভগৎ সিং এর প্রসঙ্গে বলি, যে ভগৎ সিং কলকাতা শহরে 2 বার এসেছিলেন। আমরা অনেকেই জানি ভগৎ সিং 1 বার এসেছিলেন, কিন্তু উনি এসেছিলেন 2 বার, এবং 2 বারে উনি আর্য সমাজ মন্দিরে এসে ছিলেন। প্রথমবার যেটা হয়, যে বলা হয় যে এই যে 1927 যে লাহোরে যেটা হয়েছিল, সন্ডার্স হত্যা যেটা হয়েছিল, তার আগে উনি আসেন একবার কেমিক্যালস কিনতে কলকাতা শহরে। উনি এখানে ছিলেন, এবং ওনার উদ্দেশ্য ছিল বোমা বানানো। তার জন্য নিউ মার্কেট থেকে কেমিক্যাল কিনতে এসেছিলেন। এবার তখন না ওই কেমিক্যাল বিক্রি হতো না, মানে করতে দিত না।
তো ভগৎ সিং তো ডাইরেক্ট উনি যাননি, উনি আর্য সমাজ মন্দিরে ছিলেন। তো সেখানে আর কি কমলনাথ ত্রিপাঠী বলে একজনকে খবর মানে বলা হয়েছিল এটা করতে, যিনি পরবর্তীকালে মেম্বার অফ পার্লামেন্টও হন। তো ওনার বক্তব্য অনুযায়ী যে উনি এবং ওনার আরেক বন্ধু, ওনারা দুজনে নিউ মার্কেটে অনেকগুলো দোকানে ঘুরেছিলেন কেমিক্যালের জন্য, দিচ্ছিলেন না কেউ। ফাইনালি একটা দোকান থেকে পাওয়া যায় কেমিক্যালস, এবং কেমিক্যাল নিয়ে একটা মুটিয়ার মাথায় করে তারা আসছেন আর্য সমাজের দিকে। তো হঠাৎ করে সেই মুটিয়া যিনি, তার হোঁচটকে পড়ে কেমিক্যালের বস্তাটা মাথা থেকে পড়ে যায়, এবং সামনেই দাঁড়িয়ে ছিল একজন ইংরেজ দারোগা। যদি কোনো কারণে ধরা পড়ে যে ওর মধ্যে কেমিক্যাল আছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে জেল হয়ে যাবে কমলনাথ ত্রিপাঠী এবং তার যে বন্ধু যারা ছিলেন। তো তারা বলছেন যে আমরা তখন সেই মুহূর্তে মুটিয়াকে আমাদের গায়ের ওপর কেন বস্তা ফেলেছে বলে প্রচন্ড বকাবকি করতে থাকি, যাতে পুরো নজরটা আমাদের দিকে চলে আসে এবং ওই কেমিক্যালের বস্তার দিকে না যায়। এবং সেটাই হয়েছিল। এবং তারপরে যখন সাহেবের নজরটা আবার ঘুরে যায়, তো খানিক দূরে গিয়ে ওনারা রিক্সা করে ওটাকে নিয়ে চলে গেছিলেন আর্য সমাজ মন্দিরে। সেই কেমিক্যাল থেকে বোমা তৈরি হয়ে সেই বোমা নিয়ে কিছুদিন বাদে ভগৎ সিং আগ্রায় চলে যান। তারপরে সন্ধ্যাস হত্যা হয়েছিল লাহোরে। তারপরে উনি আবার এসেছিলেন কলকাতায়, দুর্গা ভাবির সঙ্গে এসেছিলেন। ভগৎ সিং তো অবিবাহিত ছিলেন, সেই সময় উনি এসেছিলেন দুর্গা ভাবির স্বামীর মতন সেজে আর কি। পুলিশ জানতো ভগৎ সিং একজন আনম্যারিড মানুষ, এবার এখানে একজন পাঞ্জাবি একটা ফ্যামিলি এসছে, হাজব্যান্ড ওয়াইফ ছোট বাচ্চা, তো তারা কিন্তু খুব একটা সন্দেহ করেননি। সেই সময় ভগৎ সিং এসেছিলেন এবং সেখানে এসে উনি প্রথমে ছাজুরামজির বাড়িতে ছিলেন, ওখানে ছিলেন প্রায় 7 দিন। তারপর উনি আর্য সমাজ মন্দিরে যান, সেখানে আবার বেশ কিছুদিন থাকেন দোতলার বাঁদিকের ঘরটায়। সে ঘরটা এখনো গেলে দেখা যায়, ওখানে ভগৎ সিং এর ছবি লাগানো আছে। এবং ভগৎ সিং এর যেটা ফেমাস যে ছবিটা আছে না, যেটা আমরা দেখি একটা প্রচন্ড হ্যান্ডসাম একটা মানুষ, ফেল্ট হ্যাট পরা, পাকানো গোফ, ওই ছবিটা কিন্তু কলকাতা শহরেই তোলা। আচ্ছা, সেটা প্রথমবার তোলা কি দ্বিতীয়বার তোলা সেটা জানি না, সেটা তো জানা যায়নি, বাট ওটা ওখানেই তোলা। এবং তখন না ভগৎ সিংকে তুলসীরাম বলে একজন সেবা করতেন ওই সেকেন্ড বার। তো যখন ভগৎ সিং চলে যান, তখন উনি ওনার একটা থালা এবং একটা লোটা তুলসীরামকে দিয়ে যায়। তো তুলসীরাম সেটা রেখে দিয়েছিলেন। তো তারপরে যখন পার্লামেন্টের যে বোমা যে ঘটনাটা ঘটেছিল, যাতে ভগৎ সিং ধরা পড়লেন, তার ফাঁসি হলো, যখন পেপারে ভগৎ সিং এর ছবি বেরোলো, তখন লোকে বুঝতে পারলো যে এই ছেলেটি তাহলে সেই ভগৎ সিং যে এতদিন আমাদের এখানে ছিল। তারা কিন্তু কেউ চিনতেই পারেনি ভগৎ সিংকে। এবং সেই তুলসীরাম ওই আজীবন সেই লোটা এবং সেই থালাটাকে রেখে গেছেন তার কাছে। তিনি সেটা কিন্তু কখন আর্য সমাজ থেকে পরবর্তীকালে যখন তুলসীরাম চলে যান, তাকে বলা হয়েছিল তুমি এটা দিয়ে যাও অ্যাজ আ মেমেন্টো। উনি কিন্তু দেননি, উনি বলছেন এটা আমার আশীর্বাদ। বন্ধু আছেন হয়তো এই ঘন্টার হয়তো শেষ ফোন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। আমি কালীঘাট থেকে শৈবাল মুখোপাধ্যায় বলছি। সংক্ষেপে বলবেন? হ্যাঁ, সংক্ষেপেই বলবো। হুম। আপনাদের আলোচনাটা শুনছি। আপনি যে ভদ্রলোকের প্রশ্নের জবাবে বললেন যে স্টেটসম্যান হাউসের আর্কাইভ ডিপার্টমেন্ট আছে এবং ন্যাশনাল লাইব্রেরি আছে, কিন্তু আমি গত 15 বছর ধরে এই নিয়ে কাজ করতে যাওয়ার সুবাদে একটা অভিজ্ঞতা হয়েছে। স্টেটসম্যান আর্কাইভ আছে, কিন্তু সেটা আমাদের জন্য নয়। আমরা যদি সেখান থেকে কোনো লেখা বা কোনো আর্টিকেল চাই, পার পেজ 1,500 টাকা নেবে। আর যদি বিনা পয়সায় আপনি পেতে চান, তাহলে ন্যাশনাল লাইব্রেরি, সেটা 1900 সালের কাগজও পাবেন, 1902 সালেরও পাবেন, 1943-এরও পাবেন, অমৃতবাজার, স্টেটসম্যান, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, টাইমস, যে কোনো কাগজ। কিন্তু স্টেটসম্যানে গেলে আপনাকে পার পেজ 1,500 টাকা করে লাগবে। এইটুকু তথ্য শুধু আমি আপনাদের জানালাম।